থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই পডকাস্ট। ইচ অ্যান্ড এভরি এপিসোডে এত মানুষ দেখে যে আমি সত্যি খুবই ওভারওয়েলমড। বাট একটা জিনিস অ্যানালিটিক্সে দেখলাম যে মোস্ট অফ আর যারা আমাদের পডকাস্টগুলো দেখে তার মধ্যে 90-95% আমাদের সাবস্ক্রাইবার না, সাবস্ক্রাইব না করেই বাট রেগুলারলি আমাদের পডকাস্ট দেখে। আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করি, মাই আর্নেস্ট রিকোয়েস্ট দ্যাট ডু সাবস্ক্রাইব, কারণ অনেক ডিফারেন্স মেক করে। আমি অনেক এনকারেজড ফিল করি আরও ভালো ভালো কাজ করার জন্য, ভালো ভালো গেস্ট আনার জন্য। সো একটু যদি সাবস্ক্রাইব করা হয় যারা আমার রেগুলার ভিউয়ার্স, বাট সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন, ইট উইল রিয়েলি মেক আ বিগ ডিফারেন্স। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো রাফসান, ওয়েলকাম টু দি আদার সাইড। থ্যাংক ইউ আপু। ইউর ভেরি পপুলার এবং আমি প্রিটি শিওর সবাই তোমাকে সোশ্যাল মিডিয়াতে চিনে। তারপরে যদি ব্রিফলি বলি, ইউ আর ওয়ান অফ দ্য প্রমিনেন্ট বাংলাদেশি হোস্ট, একজন কন্টেন্ট ক্রিয়েটার, অ্যান্ড অলসো একটু স্ট্যান্ড আপ কমেডিতেও তোমার ট্রাই করা আছে। অ্যান্ড হোয়াট এ শো তোমার বেশ নাম করা একটা শো। অ্যান্ড অলসো কর্পোরেট ব্যাকগ্রাউন্ডেও একটু কর্পোরেট কাজ করা হয়েছে ক্যারিয়ারের শুরুর দিকে। অ্যান্ড IBA গ্র্যাজুয়েট। Is there anything I missed? No, I think that pretty much sums it up. Well, if I ask you to introduce yourself to us as a person, তুমি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবে? ডিপেন্ডস আর কি যে আসলে কে জিজ্ঞেস করতেছে বা আসলে কি পার্সপেক্টিভ জিজ্ঞেস করতেছে। ইউজুয়ালি আই লাইক কনসিডারিং দি হোস্ট আইডেন্টিটি অ্যাজ দি ফার্স্ট আইডেন্টিটি, বিকজ আমি আসলে হোস্টিং ছাড়া বাকি যে জিনিসগুলো করছি সব কিছুই আসলে হোস্টিংয়ে আরও বেটার হওয়ার জন্য করছি বলে মনে করি। আর আমার কাছে মনে হয় যে লাইফের তো অনেকগুলো রোল আমাদেরকে প্লে করতে হয়, যখন যে রোলটা নেসেসারি তখন উই সুইচ টু দ্যাট রোল। সো আমার পড়াশোনা এমনিতে মার্কেটিংয়ে, আমি IBA-তে পড়ছি। সো আমার কাছে সবসময় মনে হয়েছে যে এই যে সাইডটা উইচ ইজ কন্টেন্ট, উইচ ইজ শোজ, এই সাইডটা আসলে খুবই আনপ্রেডিক্টেবল, বা কি বলবো, মানে এটার উপরে পুরো লাইফটা যদি কেউ ডিপেন্ড করায়, পার্টিকুলারলি বাংলাদেশে, তখন আসলে ইউ ক্যান রিয়েলি প্রেডিক্ট অর প্ল্যান ইয়োর পার্সোনাল ফাইন্যান্স, ইয়োর গ্রোথ, ইয়োর জার্নি। সো আমি সবসময় আসলে আমার প্রফেশনাল সাইডটাকে ট্রাই টু কিপ ইট লাইভ, যাতে এই সাইডটার উপর কোনো মানে এমন প্রেশার না পড়ে যাতে আই হ্যাভ টু সে ইয়েস টু থিংস দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু সে ইয়েস টু। সো আই অলওয়েজ ট্রাই টু ব্যালেন্স দিস টু সাইডস। Nice. What if I ask you to introduce Rafsan the person to the audience? How would you introduce yourself? মানুষ হিসাবে 3টা ওয়ার্ডে নিজেকে ডিসক্রাইব করো। 3টা ওয়ার্ডে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ যদি আমাকে দেখে তাহলে সবচেয়ে বেশি কোথায় দেখবে? প্রবলি আমার কন্টেন্টে বা হচ্ছে শোতে বা ওয়াটার শোতে অ্যাজ এ হোস্ট। বাট পার্সোনাল লাইফ বা মানুষ হিসেবে যদি আমি চিন্তা করি তাহলে আসলে ওইটা আমি জানি না যে কতটুকু এভাবে 3টা ওয়ার্ডে ডিসক্রাইব করে বোঝানো যাবে বা আদৌ বোঝানোর দরকার আছেও কি না। অ্যান্ড ইটস জাস্ট ভেরি ডিফারেন্ট ফ্রম দি ওয়াটার শো পার্সোনা দ্যাট আই হ্যাভ। সো পার্সোনালি আমার লাইফের যদি কতগুলো পিলার থাকে তাহলে একটা খুবই ইম্পর্টেন্ট পিলার হচ্ছে ডিসিপ্লিন। আই লাইক অর্গানাইজিং মাই লাইফ এ লট, বা হচ্ছে গিয়ে খুবই একটু সিস্টেমেটিক ওয়েতে চলা বা প্রসেসেস ক্রিয়েট করে ওগুলো মেনটেন করা। লাস্ট 1 year has been very important in terms of fitness. So I wanted to see যে আসলে ইন টার্মস অফ মাই ফিজিক বা ফিটনেস আসলে নিজেকে পুশ করলে আমি কোন জায়গায় যেতে পারি, এটার সাথে অনেকগুলো গোলস অ্যাটাচ ছিল। সো আই থিঙ্ক ডিসিপ্লিন, হার্ড ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি, আই থিঙ্ক দিস 3 words would be very important. Since fitness goal এর কথা বলে, have you reached the goal? No, I think I need 2.5 months, but the journey has been amazing. মানে আমি যে কয়েকজন মানুষের সাথে কাজ করছি তারা they all were really happy to see the progress, and also so I've worked with একদম top level, let's say bodybuilders in Bangladesh, বা fitness trainers, and they were very surprised to see the consistency আর কি, যে they didn't expect যে আমি I'll show up every day বা I'll push to this extent. কতদিন হচ্ছে that every day you're going to the gym? Okay, so everyday ওয়ার্ডটা একটু হয়তো বা মিসলিডিং হতে পারে, বিকজ জিমের নিয়ম হচ্ছে যে ইউ গো ম্যাক্সিমাম 5 days, মানে ওয়েট ট্রেনিং 5 days-এর বেশি না, অ্যান্ড 2 দিন বাকি 2 দিন হচ্ছে রেস্ট। সো আমি মোরলেস এভরিডে যাই, বিকজ ওই বাকি 2 দিনও আমি আই গো ফর কার্ডিও। সো লাস্ট 1 year হ্যাজ বিন 1 year বলতে হয়তো বা 10 মাস হবে, 8 থেকে 8 to 10 months, জুনে গিয়ে 1 year হবে।
দিস হ্যাজ বিন দ্য পার্টিকুলার টাইম লাইন যেখানে আই ওয়াজ স্পেসিফিকলি খুবই গোল ড্রিভেন। এর আগেও যেহেতু আমি ক্যারেট কলেজে পড়ছি প্লাস ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার টাইম আই ইউজ টু প্লে বাস্কেটবল, সো তখনও আই ইউজ টু বি ভেরি অ্যাক্টিভ, অন অ্যান্ড অফ জিমে যাওয়া হতো, এরপরও যাওয়া হতো, বাট এতটা গোল ড্রিভেন ছিলাম না কখনো আর কি। আচ্ছা, সিন্স ইউ সেড হোস্টিং, এখন মানে ইউ উড লাইক টু থিঙ্ক যে এটা তোমার মেইন হোস্টিং ইজ এ লট লাইক স্টোরি টেলিং, হোস্টিং অনেকটা এক্সপ্লেইন করা, মানুষের অ্যাটেনশনটা ধরে রাখা। সো এই দ্য ফ্যাক্ট দ্যাট ইউর গুড ইন হোস্টিং, এটা তোমার ধরো তোমার কোর স্ট্রেংথ, রাইট? এটা তুমি কখন বুঝতে পারলে? সো এটা ছিল হচ্ছে আইবিএ টাইমে। আইবিএতে ইউজুয়ালি দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি কম্পিটিটিভ, মানে কম্পিটিটিভ ইন দ্য সেন্স যে আমরা যখন আইবিএতে ফার্স্ট ইয়ারে ঢুকি অ্যাডমিশন টেস্টটা অনেক কম্পিটিটিভ হয়, মাত্র 100 থেকে 120 জন চান্স পায়। তো ঢোকার পরপর যেটা হয় যে সবাই আসলে খুবই সিরিয়াস থাকে, যে দেখা যায় যে ক্লাসে যতটুকু পড়াশোনা বা যাই হোক না কেন অনেক কম্পিটিশনস আসে আমাদের আশেপাশে, বিজনেস কম্পিটিশনস, ইন্টারন্যাশনাল কম্পিটিশনস। সো আর সাথে সাথে একটা জিনিস থাকে সেটা হচ্ছে সবাই সবার ক্যারিয়ারটা নিয়ে চিন্তা করা শুরু করে, যে ও কী করবে, হাউ আর দি গোয়িং টু লেটস সে বি ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনালস, হাউ আর দি গোয়িং টু মেক মানি, অ্যান্ড আই থিঙ্ক ইটস ভেরি গুড মানে ওই কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা। সো আইবিএর থার্ড ইয়ারের দিকে গিয়ে আমি আসলে আই হ্যাড টু সর্ট অফ রিয়েলাইজেশনস। একটা হচ্ছে আমি একটা এক্সেলারেটর প্রোগ্রামে গেছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং অন আ স্টার্ট আপ, আই ওয়াজ ট্রাইং টু বিল্ড আ স্টার্ট আপ অফ মাই ওন। সো ওখানে একটা মেন্টার ছিল, উনি অস্ট্রেলিয়ান, ভেরি কুল গাই। সো নাম ছিল অ্যারন। সো অ্যারন হচ্ছে গিয়ে মানে যখন আমার তার সাথে দেখা হয়, আমি সবাই যেদিন গেছে তার পরের দিন গেছি, মানে একদিন লেট করে গেছি, বিকজ ওই দিনও আমার একটা কম্পিটিশনের ফাইনাল ছিল, আমরা জিতছি আমি অনেক ভাবে আছি। সো যখন আমি মানে সেকেন্ড দিন লেট করে গেছি, আমি তখন আইবিএর মনে সেকেন্ড ইয়ারে পড়ি, তো আমি বেশ মানে এক্সাইটেড যে আমি তো লেট করে আসতেছি, বাট ও যখন জানবে রিজনটা কি, আমি কেন লেট করে আসছি, নিশ্চয়ই আমাকে অনেক মানে বেল দিবে। সো আমি দেখছি যে কনভারসেশন হি ওয়াজ এ বিট একটু অফ, যে ওকে তুমি আচ্ছা কালকে একটা কাজ ছিল, হ্যাঁ, সো টেল মি হোয়াট আর দ্য প্রায়োরিটিজ ইন ইয়োর লাইফ। তো আমাকে বলছে প্রায়োরিটি, আমি বিশাল লম্বা লিস্ট বলছি, বিকজ আইবিএতে আই ওয়াজ অ্যাকচুয়ালি আ পার্সন লাইক দ্যাট, যে মানে মাই গোল ওয়াজ, যে মাই থিম ওয়াজ আমি সারাদিন দৌড়াবো। ক্যারেট কলেজে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে আপনি ভোর থেকে শুরু করে একদম রাত 11টা পর্যন্ত ইউর অন ইউর টোজ অ্যান্ড ইউর ভেরি অ্যাক্টিভ, ইউর ডুইং দিস দ্যাট। সো আইবিতে ঢোকার পর আমার মনে হচ্ছে যে সবাই জাস্ট ক্লাস করে টায়ার্ড হয়ে যায়, ক্লাস ছাড়া অনেক কিছু করা যায়, লাইক এই কম্পিটিশনস, এদিকে ডিবেট টুর্নামেন্টস, এদিকে বাস্কেটবল। সো আমি সব কিছু একসাথে করবো। সো আমি ওকে সব বলছি যে আমি তো এটা করি এটা করি এটা করি, মোটামুটি 8-10টা জিনিসের লিস্ট দিছি। তো তখন আমি একটা কথা বলছিল যে ইফ ইউ হ্যাভ মোর দেন 3 প্রায়োরিটিস ইন লাইফ, সো ইউ হ্যাভ নো প্রায়োরিটিস, এই মনে বলছিল। তখন আমি বুঝছি যে মানে হি ইজ নট ইমপ্রেসড, অ্যান্ড ইট মেড আ লট অফ সেন্স যে আসলে if you actually have a lot of priorities, then probably none of them are priorities. Probably মানে you're dividing your energy and attention into too many places. ছিল একটা checkpoint, আরেকটা ছিল হচ্ছে গিয়ে I was reading a book called Ikigai. I still read a lot of books, so Ikigai is one of the best books that I've মানে read in life. তো ওখানে এরকম একটা থিওরি ছিল যে when you do a lot of things in life, there is one way to find out what should be your one thing. মানে ইফ ইউ হ্যাভ টু পিক জাস্ট ওয়ান, যেটার মধ্যে আমি আমার এনার্জি এফোর্ট সব কিছু কনসেন্ট্রেট করবো। সো তখন ওটার মধ্যে খুব ছোটোখাটো একটা ফর্মুলা আছে এরকম, যে ইউ মেক 4 সার্কেলস, ওয়ান সার্কেল ফিল্ড উইথ থিংস যেটা ইউ লাভ ডুইং। সো দের আর লট অফ থিংস উই লাভ ডুইং, বাট নট নেসেসারিলি যে উই আর গুড অ্যাট অল অফ দোজ থিংস। দেন দের ইজ অ্যানাদার সার্কেল যেটা আসলে ইউ আর গুড অ্যাট দোজ থিংস। দেন দের ইজ অ্যানাদার সার্কেল যেটাতে মার্কেট ডিম্যান্ড আছে। দেন দের ইজ অ্যানাদার সার্কেল যেটা ইউ ক্যান বি পেইড ওয়েল ফর। এই চারটার ইন্টারসেকশনে হয়তো বা একটা বা দুইটা জিনিসই পড়বে। সো দ্যাটস গোয়িং টু বি ইয়োর ইকিগাই। সো দ্য থিওরি অফ দ্য বুক ইজ যে জাপানে একটা পার্টিকুলার এরিয়াতে মানুষজন এই থিওরিটা অনেক ফলো করে, অ্যান্ড দে লিভ আ ভেরি লং লাইফ, ভেরি হেলদি অ্যান্ড লং। আই থিঙ্ক দ্য নেম অফ দ্য ভিলেজ ইজ কল্ড ওকিনাওয়া। সো ওখানে সবাই এটা মেনটেন করে। এখন দ্য কোরিলেশন ইজ ওয়েন ইউ ফাইন্ড আউট দ্যাট ওয়ান থিং অ্যান্ড ইউ আর রিয়েলি হ্যাপি অ্যাবাউট ডুইং দ্যাট, ইউ ক্যান অলসো বি পেইড ওয়েল ফর দ্যাট। মানে সব কিছু মিলে আসলে এটা একটা খুবই সুইট স্পট। So once you find that sweet spot, তখন আসলে you're working but you're not really working, and you should be very happy because it's like a game to you. অন্য মানুষের কাছে এটা work, but you are getting paid for it. সব কিছু মিলে that's the sweetest spot that you can get. So আমি তখন অনেক ক্যালকুলেশন করে দেখছিলাম যে hosting is probably that one thing, because I knew that I wanted to do something that involves speaking. কথা বলতে আমার অনেক ভালো লাগে, স্টেজের অ্যাটেনশন অনেক ভালো লাগে, কিন্তু এটার সাথে প্রফেশন কোনটা কানেক্ট করা যায় আমি বুঝতে পারছিলাম না। সো তখন আমার কাছে মনে হচ্ছে বাকি সব কিছু বাদ দিয়ে ইফ আই ফোকাস অন দিস,
probably there is something that I can do with it. And তখন আমি গ্র্যাজুয়েট করি নাই, and আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে হোস্টিংয়ের জায়গাটা তখনও অনেক ফাঁকা ছিল, এখনও অনেক ফাঁকা। কারণ আমার কাছে হোস্ট হিসেবে একমাত্র হানিফ সংকেত ইজ লাইক সামওয়ান যে জাস্ট হোস্টিং করেই হি হ্যাজ বিকাম সামওয়ান, বা হি হ্যাজ গেইনড অল দ্য লাভ অ্যান্ড পপুলারিটি অ্যান্ড ফেম। বাকি সবাই বা মানে যখন ইউজুয়ালি কেউ বাংলাদেশে হোস্টিংটা নেয় তখন আমার কাছে মনে হয় অনেক লাইটলি নেয়, লাইটলি ইন দ্য সেন্স যে আইল গো, I'll have a list of questions I'll ask, and that's it. So that's why I felt like there's a vacuum, and I want to attack that vacuum. So that's how I got into this. আসলে এখনো কিন্তু হোস্টিং এর জায়গাটা বেশ খালি আমার কাছে তাই মনে মানে হয়। তুমি বলতে বলতে I couldn't think of anyone. International favorite host? Internationally, তখন থেকে I was very influenced by Ellen DeGeneres, Jimmy Kimmel, Jimmy Fallon. So I used to watch late night shows সারা দিন রাত ধরে, যে মানে ওরা বিভিন্ন সেগমেন্টসগুলো কীভাবে ক্রাফট করতেছে। অ্যান্ড আপনি যেমন ইন্ট্রোডাকশনে বলছিলেন স্ট্যান্ড আপ কমেডির কথা, সো স্ট্যান্ড আপ কমেডি আই ওয়ান্টেড টু লার্ন বিকজ আই স অল অফ দেয়ার ক্যারিয়ার paths had stand-up comedy in it. So stand-up comedy is the only art form that can teach you humor in a grammatical way. যে আসলে how do you write a sentence, একটা প্লেন সেন্টেন্সে কীভাবে আসলে পাঞ্চলাইনে কনভার্ট করা যায়। অ্যান্ড আমি যখন শুরু করছিলাম বা ফার্স্ট 3-4টা ভিডিও আপলোড করা শুরু করছিলাম, আমি জানতাম না পাঞ্চলাইন কেমন লেখে, বিকজ আমি অনেকগুলো ক্লাবে ঘুরছি, স্ট্যান্ড-আপ কমেডি ক্লাবস যেখানে পারফর্ম করা যায়, ওখানে গিয়ে অনেককে জিজ্ঞেস করছি, সবাই যে খুব হেল্পফুল ছিল তাও না, বা আলোর মানে বাংলাদেশের কন্টেক্সচুয়াল কোনো রিসোর্সও ছিল না যেখান থেকে আপনি ইউ ক্যান লাইক ওয়াচ আ ভিডিও অ্যান্ড ইউ লার্ন হাউ টু রাইট পাঞ্চ লাইনস। সো কেউ কেউ একটু হেল্প করছে, কেউ করে নাই। সো তখন আই স্টার্টেড ওয়াচিং পডকাস্ট, তখন আই স্টার্টেড ওয়াচিং ইন্টারভিউজ বাই দিস পিপল, অ্যান্ড আই স হাউ স্ট্যান্ড আপ কমেডি ইজ লাইক অনেক ইন্টাররিলেটেড টু হোস্টিং। বিকজ হোয়াটস দ্য প্রবলেম উইথ হোস্টিং, যখন আপনি অ্যাজ এ হোস্ট কথা বলেন, যদি আপনি জাস্ট প্লেনলি কথা বলে যান, তাহলে আসলে you sort of become a transition. No one really looks forward to your performance as a host. Everyone's looking forward to the next performer. Right. What's going to happen? Ke asbe guest hisebe. But as a host, if I felt like if I want to be better, this is probably one of the first things that I should get into. And tokhon I started learning stand-up comedy. Since stand-up কমেডিতে ছিলা, বাট you thought about it, you think তোমার সেন্স অফ হিউমার, তুমি নিজে সেন্স অফ হিউমারকে কেমন রেট করো? Okay. হোয়াট-ইজ শোতে কিন্তু তোমার সেন্স অফ হিউমারটা খুব একটা দেখা যায় না। Okay. সো মানে এখন যদি জিজ্ঞেস করি যে হাউ উড ইউ রেট ইয়োরসেলফ তোমার সেন্স অফ হিউমারকে? সো আমার কাছে মনে হয় হিউমারের ব্যাপারটা অনেক সাবজেক্টিভ। হিউমারের ব্যাপারটা সাবজেক্টিভ এই কারণে যে লেটস সে কমেডি বা হিউমার, সো বা রাইটিং ইন কমেডি, এটার অনেকগুলো লেভেলস আছে। সো একটা লেভেল ইজ ভেরি লাইক ইন্টেলেকচুয়াল কাইন্ড অফ হিউমার বা কমেডি, যেখানে আসলে এভরি জোক ইজ ভেরি অবজারভেশনাল, অ্যান্ড let's say জোকটা বুঝতেও you need to be aware of a lot of things going around you, বা let's say be having that kind of wit অথবা intellect. আবার there are jokes that are very slapstick comedy, like very on the face, দেখে বোঝাচ্ছে যে আচ্ছা এটা। সো ওয়াটার শোর ক্ষেত্রে আসলে I always create a balance. আমি জানি না আপনি ওয়াটার শো কতটুকু বা দেখছেন বা কতগুলা দেখছেন। সো বেসিক্যালি ওয়াটার শোতে I have to design every episode very differently according to the guests. So there are a lot of episodes যেখানে আসলে I'm very energetic, I'm cracking jokes, অথবা হচ্ছে গিয়ে I'm throwing punchlines, অথবা I'm let's say having একটা sort of banter with the guest. Depends on the guest. আবার there are shows যেখানে আসলে I'm নিজেকে more like কাস্টমাইজ করতে navigating. হয় তোমার। Yeah. So it really depends on the design of that particular episode. So I have a team of writers now, and আমরা যখন বসি we try to decode that personality যে আসলে আসতেছে শোতে, এবং we try to decode যে the combination. So sometimes let's say person A came to our show এর আগেও, but person B এর সাথে আসছিল, so when A and D comes together তখন it's a different ball game altogether. So ওই অনুযায়ী আসলে I mold my persona বা হচ্ছে গিয়ে গেমস অ্যান্ড কিভাবে আমরা এপিসোডটা নেভিগেট করবো। বাট ইন রিয়েল লাইফ তোমার সেন্স অফ I don't think আমার সেন্স অফ হিউমার অনেক ভালো। আমার কাছে মনে হয় যে সো থাকে না যে কিছু মানুষ থাকে যারা যখনই কথা বলে তখনই আসলে ইউ ফিল লাইক যে আরে দিস পারসন ইজ সো ফানি। অফ ক্যামেরা বা ইন রিয়েল লাইফ আমি একটু বেশি অন দ্য সিরিয়াস সাইড অফ থিংস। এটাতে অনেকে একটু সারপ্রাইজড হয় যখন আসলে দে মিট মি অফ ক্যামেরা, দে এক্সপেক্ট যে ওয়াটার শোর মতো অনেক জোক মারতে থাকবো, বাট আই ডোন্ট ডু দ্যাট. Oftentimes in group settings I'm very silent. I'm very silent because I'm listening. I'm very silent because আমি বুঝিও না মাঝে মধ্যে that I'm silent. But I'm not that person যে আসলে সবসময় জোক মারতে থাকে। আর আমার কাছে মনে হয় যে every day is different. So for example
আমি নিজেও জানি না যে কোনো একটা জায়গায় গিয়ে আসলে কখন আই ফিল ভেরি লাইট বা যে comfortable to crack jokes but throw banters at people, and there are sometimes when I'm just silent. So yeah, I can't really say I'm the most humorous guy in the room all the time. তাহলে কি তুমি একটা ইন্ট্রোভার্ট? এটাও আমি আসলে বলতে পারবো না যে আমার মনে হয় যে এখন ইন্ট্রোভার্ট বলাটাও একটা কুল থিং যে আমি তো একটু ইন্ট্রোভার্ট আছি, বাট আমি আসলে probably with the right set of people I'm an extrovert, and probably if there is something generally I'm concerned I probably remain silent. So it really depends, and I have খুবই limited amount of friends, so they probably know these patterns a lot more than me. মাঝে মধ্যে I hear this sometimes, especially Zephyr আমাকে এটা অনেক বলে যে আমার খিদা লাগলে আমি সাইলেন্ট হয়ে যাই, so I'm not sure about that, but এটা ওর একটা মানে observation, so could be true. And since ও তোমাকে সব থেকে বেশি দেখে, I'm sure she's right. হতেই পারে এটা, but I think there is মানে some cases যেখানে এটা হচ্ছে, but this is what she has shared, and মাঝে মধ্যে আর কি যেমন ওরও এটা বুঝতে একটু I think সময় লাগছে যে আসলে remaining silent when it comes to me, it's not like যে I'm not liking this space এজন্য I'm silent. Sometimes I'm just silent because that's how I'm feeling like, মানে আমি আসলে জোর করে মানে কথা বলতেই হবে এরকম মনে হয় না দরকার আছে। Since you mentioned Zephyr, I hopefully she's doing good, health she's doing wise. amazing. Okay, great. Acha, so how long have you guys been married now? We got married on January, so a couple of months. So ধরো ওর সাথে ক্লোজ হওয়ার পর থেকে বা after being in love with her or her being a part of your life, তোমার মনে হয় as a person তোমার মধ্যে কি পজিটিভ চেঞ্জ আসছে, and how have you evolved after getting her in your life? Okay. প্রথমত আমি এমনিতে ওর কাছ থেকেও যেটা অ্যাজ এ ফিডব্যাক পাই বা অনেকের কাছ থেকে পাই যে I'm probably a very responsible person. I'm responsible in the sense যে if there is a person in my life, but when she came into my life, I tried to make sure যে as a partner আমি ওর জার্নিটা যতটা পসিবল স্মুথ করতে পারি, বা যতটা পসিবল আসলে I can take care of the things that I can take care of. Say for example, she's a musician. So মিউজিশিয়ানদের ক্রিয়েটিভ প্রসেসটা কিন্তু অনেক ইন্টেন্স। একটা মিউজিশিয়ানের ক্রিয়েটিভ প্রসেস একরকম থাকে, পার্টিকুলারলি ফর সামওয়ান লাইক জেফার, ও যেভাবে ওর গানগুলো বানায় ইন্টেন্স। ইউ প্লে আ র্যান্ডম বিট, অথবা ও মাঝে মধ্যে জাস্ট একটা বিট শুনতে থাকে, অ্যান্ড শি কিপস হামিং, অ্যান্ড এর মধ্যে থাপ করে একটা মেলোডিও ক্রিয়েট করে ফেলে। সো শি ইজ অ্যান অ্যামেজিং সং রাইটার। সং রাইটার বলতে আসলে যেমন আমি অনেকদিন মনে করতাম রাইটিং মানে হচ্ছে জাস্ট লিরিক্স, ওটা না। সো মিউজিকের ক্ষেত্রে সং রাইটিং মিনস you're writing the music, মানে the melody, মানে সুর যেটাকে বলি আমরা বাংলায়। সো ও আসলে ওইটাও নিজেই করে, অ্যান্ড লিরিক্সেও অনেক কিছু নিজেই কন্ট্রিবিউট করে, সামটাইমস উইথ দ্য হেল্প অফ এ লিরিসিস্ট। সো শি হ্যাজ দিস অ্যামেজিং সেন্স অফ মিউজিক। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা মানুষকে বা একটা ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়ালকে ওর বেস্ট এনভায়রনমেন্টটায় রাখতে হলে ইউ নিড টু মেক শিওর যে অল দি আদার ওয়ারিজ আর টেকেন অ্যাওয়ে। সো যত রকমের লেটস সে ডে টু ডে অপারেশনাল টাস্ক আছে বা একটা ঝামেলা আছে, বা আচ্ছা বাসায় এটা একটু ঠিক মতো করে রাখতে পারলে প্রবলি ওর একটু বেটার হবে। সো আই টেক কেয়ার অফ অল অফ দোজ থিংস অ্যান্ড আই লাভ ডুইং দ্যাট। আই এম আ ভেরি মানে হোম পার্সন ইন দ্য সেন্স যে যখন আসলে আমাদের নিজেদের একটা বাসা হয়েছে বা আমাদের উই হ্যাভ আ প্লেস, সো আই এম ভেরি প্রোটেক্টিভ অফ দ্যাট প্লেস। আমার কাছে মনে হয় যে দি এনার্জি অফ দ্যাট প্লেস ম্যাটার্স আ লট। যে when you get into your home, do you feel peaceful? Do you feel like this is the place where I want to spend most of my time? So যদি বলি যে ও আসার পর থেকে what are some of the changes বা positive effects, I have realized যে লাইফে আমার কাছে কি ইম্পর্টেন্ট, and I can count with my hand যে এই কয়টা মানুষ ইম্পর্টেন্ট, and now I know how to take care of them in the best possible way, how to be responsible for them, and it gives me a sense of purpose. And আমার কাছে মনে হয় যে everyone finds their inspiration in different ways. আমার কাছে আসলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে I can drive lot of my energy, my inspiration. বা sometimes you have this moment when you think about why do I work, বা why do I work so hard. There are different reasons. আমার জন্য একটা রিজন হচ্ছে যে তিনটা মানুষ খুব মানে পার্টিকুলারলি আমার মাথায় সবসময় আসে, আমার বাবা মা অ্যান্ড মাই ওয়াইফ জেফার। সো এই তিনজনের জন্য আমি কী কী করতে পারি, আই উইল পুশ ইট টু দ্য ম্যাক্সিমাম। সো ওইটা আমাকে অনেক স্যাটিসফ্যাকশন দেয়, অনেক ভালো একটা এনার্জি দেয়, অনেক হ্যাপিনেস দেয়।
Can you share সবার সাথে when did you realize that you're in love with her and you want to marry her? এই ছোট্ট ব্রেকটা নিলাম আমার পাউডার রুম পার্লারের কিছু চমৎকার প্যাকেজের কথা বলার জন্য। আমার পার্লারে কিন্তু এরকম কিছু প্যাকেজ আছে যেগুলোর অ্যাকচুয়াল ভ্যালু 10,000 টাকা, কিন্তু আমরা সেটাকে 3,000 টাকার মধ্যে নিয়ে এসেছি। কারো যদি মান্থলি পার্লার বা সেলফ গ্রুমিং বাজেট থাকে 3,000, সেই 3,000 টাকার মধ্যে কিন্তু আপনারা হট অয়েল ওর হেয়ার কাট, ফেশিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর এরকম অনেক সার্ভিস একসাথে নিয়ে নিতে পারবেন মাত্র 3,000 টাকায়। এবং এটা ছাড়া আমাদের আরও অনেক প্যাকেজেস আছে, যেটা কোনো ভ্যালু, কোনোটার ভ্যালু 1,800 টাকা, কোনোটার ভ্যালু 1,000 টাকা, কোনোটার ভ্যালু 2,500 টাকা। আমি সবাইকে বলবো যাদের মাসে একটা বাজেট থাকে সেলফ গ্রুমিংয়ের, সবাই আমার পাউডার রুম বিউটি সেলনে আসবেন। গুলশানে 123 নম্বর রোডে 21 নম্বর হাউস, সেখানে লিফটের 3-তে পাউডার রুম বিউটি সেলন আসছে। এবং যারা আমার ইউটিউবে এই ভিডিওটা এসে দেখাবে তারা একটা 1,000 টাকার গিফট ভাউচার পাবে অন দ্য স্পট কাউন্টার থেকে। জাস্ট আসতে হবে, এসে আমাদের ইউটিউব চ্যানেল খুলে এই ভিডিওটা দেখাতে হবে যে আপনারা এই ভিডিওটা দেখে এসেছেন, তাহলে আমরা ইনস্ট্যান্ট আপনি যে প্যাকেজ ইচ্ছে সেটা তো নিতে পারবেনই, তার সাথে আপনি একটি 1,000 টাকার একটা গিফট ভাউচার পাবেন। আমি এরকম মানে একটা পার্টিকুলার ফিক্সড টাইমলাইন আমি বলতে পারবো না যে এক্স্যাক্টলি এই ডেটে, বাট ফর মি আমি আসলে লেটস সে there people decode love and marriage in different ways and I respect all the views, but আমার কাছে আসলে when I get into a relationship বা whenever I got into a relationship আমার সবসময় খুবই সিরিয়াস হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে আর কি। মানে আমি কখনোই আসলে যে আচ্ছা দেখি এরকম জায়গা থেকে, মানে দেখা যাবে সামনে কী হবে, এরকম জায়গা থেকে আসলে অ্যাপ্রোচ করি নাই। আর সো আমি খুবই মানে যখন আই এম সিরিয়াস আমি বলেই দিই ওটা যে আই এম ভেরি সিরিয়াস অ্যান্ড আই হ্যাভ দিস গোল ইন ফ্রন্ট অফ মি। আর ফর পার্টিকুলারলি হার কেস আই গেভ হার দি লেটস সে অথরিটি টু ডিসাইড অন আ টাইম লাইন বা টু ডিসাইড অন যে ওয়েন উড বি আ রাইট টাইম টু গেট ম্যারিড। সো আমার কাছে মনে হয় যে ম্যারেজ ইজ আ হিউজ ডিসিশন, like probably the most important decision of your life, and আমরা আসলে খুব কমই প্রবলি অনেক পুরো জিনিসটা বুঝে ডিসিশনটা নিতে পারি। মানে আমার কাছে সবসময় মনে হয়েছে যে লাইফে বড় ভাই বোন দরকার আছে যারা আপনার থেকে 3-4 বছর বড় হবে, অ্যান্ড ওরা আপনাকে প্র্যাকটিক্যালি সব কিছু আসলে বুঝাবে যে কোনটা হয়, কি হয়, কেন হয়। সো ইয়া মানে আমি এরকম ফিক্স একটা একদম ডেট আপনাকে বলতে পারবো না, জাস্ট একটা বাট the marriage I think we decided late last year, and particularly আমি আসলে ডিসিশনটা ওর উপরে ছেড়ে দিয়েছিলাম যে you decide, it's going to happen on your time বা according to your, because I wanted her to be sure যে who fell in love first, you or her, or একসাথে? এটা আসলে আমি এভাবে বলতে পারবো না যে এটা কি এই পাস ফার্স্ট না ওই পাস ফার্স্ট। এই জন্যই বলছি ওকে নিয়ে আসো, তুমি তো শুনলা না কথা, এই জন্যই ওয়েল মানে আমার কাছে মনে হয় যে তখন আসলে the whole conversation will probably become about the relationship by the two of us. I also try to respect her individual identity as an artist a lot, and আরেকটা জিনিস আমাকে যেটা মনে হয় আপু সেটা হচ্ছে অনেক চোখ লাগে, মানে যে নজর লাগা একটা ব্যাপার আছে না। সো আমার কাছে মনে হয় যে যে জিনিসটা লাইফে ভালো সেটাকে আসলে যতটা পসিবল প্রাইভেট রাখা উচিত, যতটা পসিবল। মানে দিস এন্টায়ার থিং, when there is a camera rolling in front of you, when there is a show, when there is a content, when there is a video, আমার মনে হয় this entire thing is a game, and you really need to learn how to navigate this game well. So if you try to like play this game like a very genuine honest person, more often than not it backfires. So আমার কাছে মনে হয় যে যদি আমার লাইফে কোনো কিছু একটা ভালো জায়গা থাকে, অনেক পিসফুল একটা জায়গা থাকে, অনেক ইটস আ প্লেস অফ লাইক সিরেনিটি, লাভ অ্যান্ড ওয়ার্মথ, আই উইল অলওয়েজ কিপ ইট প্রাইভেট। আমি খুব বেশি একটা চাই না যে এটা নিয়ে কথা আমি বলি বা অনেক কিছু সামনে আসুক। ইউ সিম ভেরি শিওর তোমার আর জেফার এটাতে, অ্যান্ড যেটা মনে হচ্ছে যে তুমি অনেক মেচোরও হয়েছো আফটার দিস ম্যারেজ অর দিস রিলেশন। আমরা কিন্তু সবাই ইভলভ করি আফটার এভরি রিলেশনশিপ, ওয়েদার ইটস এ ফ্রেন্ড অর বাচ্চা হোয়াট এভার, কিন্তু প্রতিটা রিলেশনশিপ আমাদের ইম্পর্টেন্ট রিলেশনশিপগুলো আমাদেরকে শেখায়। অ্যান্ড ইউ হ্যাড আ ফেইলড ম্যারেজ অর রিলেশনশিপ হোয়াট এভার, সো হোয়াট হ্যাভ ইউ লার্নড ফ্রম দ্যাট ফেইলড রিলেশনশিপ, যেটা তুমি হয়তো তুমি আমাদেরকে বলতে পারো যে লাইক তখন হয়তো তুমি মেচোর ছিলা। মানে আমাদের কিন্তু বড় হওয়ার কোনো শেষ নাই। আই হ্যাভ সিন 60-year-old immature people.
সো হোয়াট হ্যাভ ইউ লার্নড ফ্রম দ্যাট এন্টায়ার জার্নি, যেটা হয়তো তুমি এখন মনে করো যে মেবি তুমি এটা রিপিটই করবে না, হ্যান্ডেলিং ইট লাইক দ্যাট, অর ডু ইউ থিঙ্ক ইউ হ্যাভ হ্যান্ডেল দ্য হোল জার্নি ফেয়ারলি? আমার হচ্ছে মনে হয় ওইখান মানে এটার এই ক্ষেত্রেও আসলে আই হ্যাভ দ্য সেম অ্যান্সার যে we should think 500 times before we make anything public. মানে life should always be looked at in different ways যেখানে আসলে we think about the entire picture, we think about all the people involved, and um, we think a lot before we put anything publicly, because যখনই আসলে আমরা কোনো কিছু সবার সামনে নিয়ে আসি তখন ওইটার অনেক ইমপ্লিকেশনস থাকে, অ্যান্ড অফেন টাইমস উই প্রবলি ইগনোর দোজ ইমপ্লিকেশনস। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইন টার্মস অফ ম্যাচুরিটি শিওর 100%, মানে আমার কাছে মনে হয় প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমাদেরকে একটু একটু করে চেঞ্জ করে, শেপ করে। এটা ভালো এক্সপিরিয়েন্স হোক, খারাপ এক্সপিরিয়েন্স হোক, দ্যাট অলওয়েজ হ্যাজ আ লার্নিং। সো অনেক কিছু আসলে শিখার ব্যাপার থাকে অ্যাবাউট আ ম্যারেজ, about the other person, about the decision of marriage itself, about the entire dynamics of building a family or being a part of a family, and being able to be the best family member, the best partner. I think there's a lot to learn. It's endless. So I think maturity is like important. Maturity in what sense? যে আমরা যেটা মনে করি বাংলাদেশে যে হয়তো বা গ্র্যাজুয়েট করার পর আমরা বড় হয়ে যাই, বা ইউনিভার্সিটিতে ওঠার পর আমরা বড় হয়ে যাই, বা উই ক্যান মেক গুড ডিসিশনস। আই ডোন্ট থিঙ্ক মানে উই রিয়েলি নো হাউ টু মেক গুড, স্পেশালি মেন ইন বাংলাদেশ, বা আমি জানি না শুধু মেন বলা ঠিক হবে কিনা, বাট এনিওয়ান, মানে ইউনিভার্সিটি টাইমটা নিজেদেরকে অনেক বড় বড় লাগে আমার কাছে মনে হয়েছে। ইউনিভার্সিটি পাস করার পর চাকরিতে ঢুকলে আরও বেশি বড় বড় লাগে যে এখন আমি পুরোপুরি বড় হয়ে গেছি, বা উই স্টিল ডু নট আন্ডারস্ট্যান্ড আ লট অফ থিংস অ্যাবাউট লাভ, অ্যাবাউট ম্যারেজ। কিছু কিছু জায়গায় আমি আসলে জিনিসটা হয়তো বা দেখছি যে মানে আ ম্যারেজ ইজ ওয়ে মোর দেন লাভ, মানে লাভ ইজ জাস্ট আ পার্ট অফ ইট, অ্যান্ড দ্যার ইজ সো মাচ মোর দেন লাভ ইন আ ম্যারেজ। সো yeah, I think could be jumbled words, but these would be my learnings. Is there anything you would have done differently এখন যদি সুযোগ পেতা in that relationship or ending এর টাইমে? I'm honestly, this is a very difficult question, and differently decide করার জন্য we have to go back to that time. We have to think about a lot of things and then change things around. So honestly, I'm not sure. When I think about the But whole, do you really think যে it would have happened the way it did, or এখন ধরো তো টাইম কাটলো and the amount of backlash, the amount of controversy it the whole thing created, যেটা I'm sure তুমি or তোমার ex wife কেউই ডিজার্ভ করো না, because সোশ্যাল মিডিয়াতে মানুষ ব্যাকল্যাশ খায় for their opinion or things they did, তোমাদের এটা ছিল absolutely personal life নিয়ে। আমি আসলে এই Do you think it could have happened differently? এটা আসলে আমি খুব একটা বেশি অ্যানসারটা দেয়া বা ধরেন ইভেন চিন্তা করাটা ওইটাতেও যাব না, কারণ এই পুরা জায়গাটা অনেক সেন্সিটিভ একটা জায়গা, অ্যান্ড whenever I look back, it's not a let's say খুবই easy to look back at this entire phase. So all I know is যে I have a new life, and I'm gonna be the best man that I can be, and এটাই, এছাড়া আসলে I have nothing to comment on অথবা look back at অথবা change things around. I just know যে every word we say has consequences on us, on let's say another person, on our family members, and I have seen a lot of consequences. So আমি আসলে এরকম কমেন্ট আর কোনো করবই না। I'm just going to focus on my future, this new life that I've been blessed with, and I'm going to focus on being the best version of myself every day. That's what I know. Beautiful. So আমাকে একটা জিনিস বলো, ফ্যামিলিগতভাবে who has influenced you more, মা আর বাবা, কার পার্সোনালিটি তোমাকে শেপ করছে বেশি? দুজন দুই রকমের। আমার বাবা, I have always seen him to be a very hardworking, honest professional. সে সারা জীবন একটা ব্যাংকে চাকরি করছে। সো আমি সবসময় বাবার দিকে যখন দেখছি, আমি দেখছি যে he was the symbol of honesty in my life, and থাকে না যে আমরা we have been in a middle class family, and we were always like happy with it.
we always used to know our limitations and we were হ্যাপি উইথ হ্যাভিং দোজ লিমিটেশনস আমাদের এর থেকে খুব বেশি দরকার বা এরকম কিছু দরকার নেই সো আমার বাবা আসলে সবসময় খুবই আমার লাইফে খুবই যদি আমি বলি যে সাপোর্ট বা চিয়ারিং মি ইন থিংস দ্যাট আই ওয়ান্ট টু ডু ওখানে সবসময় আসলে বাবা উড কাম ফার্স্ট বিকজ যে কোনো একটা খেলা ইউনিভার্সিটির একটা গেম বা হচ্ছে স্কুলের একটা খেলা বা হচ্ছে আইবিএতে উঠার পর কিছু একটা সো হি উইল অলওয়েজ বি দেয়ার মানে জাস্ট আমি যেমন বাস্কেটবল অনেক খেলছি আইবিএতে ঢোকার পর আই ওয়াজ দ্য বাস্কেটবল ক্যাপ্টেন ফর আইবিএ ঢাকা ইউনিভার্সিটিতেও ইনফ্যাক্ট আমি আই প্লেড ফর দ্য ইউনিভার্সিটি টিম সো খেলা আসতে শুনলে চলে আসতো সে সবসময় অ্যান্ড সবসময় হিউড বি দেয়ার সাইড লাইন্সে আর মার ক্ষেত্রে আসলে মার অনেকগুলো ডিফারেন্ট রোলস তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে আমি ফার্স্ট যখন স্টেজে উঠি আমরা একটা বাংলা কবিতা আবৃত্তি কম্পিটিশনের জন্য আমার ক্লাস 5 আই থিঙ্ক তখন 21শে ফেব্রুয়ারিতে স্কুলে কম্পিটিশন হতো আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তাম তখন সো তখনও পর্যন্ত আমি আসলে তেমন কখনো স্টেজে উঠি নাই বা স্টেজ ফ্রাইট আছে বলি বা আই হ্যাভ নেভার রিয়েলি ডিসকভার্ড দিস সাইড অফ মাই সেলফ তো আম্মু আমাকে ফার্স্ট শিখাইছিল কীভাবে কবিতা আবৃত্তি করতে হয় অ্যান্ড আমি আসলে শিখতে গেছিলাম এই কারণে বিকজ আমি কিছুটা বুঝতে পারছিলাম যে আমার বাবার মধ্যে একটা একটু ফিলিং আছে যে আমাদের ছেলেমেয়েগুলো সব দিক থেকে একটু মানে ওদের মতো মানে পড়াশোনায় অনেক এক্সট্রাঅর্ডিনারি না বা খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো সাইডও পাচ্ছি না এরকম কিছু একটা কনভারসেশন আমি একবার ওভার হিয়ার করছিলাম আমার একটু কষ্ট লাগছিল আচ্ছা মনে হচ্ছে আই ওয়ান্ট টু চেঞ্জ দিস তখন হাউ ওল্ড ওয়্যার ইউ ক্লাস 5 আচ্ছা আচ্ছা সো তখন আমি আম্মুর কাছে গেছিলাম যে আমাকে তুমি এরকম একটা কম্পিটিশন আছে আমি এটা করবো তুমি আমাকে এটা শিখাই দাও সো শি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু টিচ মি হাউ রেসিটেশন ওয়ার্কস বা পোয়েট্রি রেসিটেশন ওয়ার্কস সো তখন আমি এটা পুরোটা একটা লম্বা একটা কবিতা ছিল আমি এটা মুখস্থ করছিলাম তো মুখস্থ করে আমার মনে আছে যে ওটা তো গ্রুপ ধরে কম্পিটিশন হতো তো আমার গ্রুপে কেউ পুরোটা মুখস্থ বলতেই পারে নাই তো আই ওয়াজ দ্য অনলি ওয়ান যে পুরোটা মুখস্থ বলতে পারছি তো এই কারণেই আমি ফার্স্ট হয়ে গেছিলাম সো যখন আমি ফার্স্ট হয়ে বাসায় আসছিলাম ফার্স্ট অফ অল আম্মু বিশ্বাসই করে নাই যে কীভাবে সম্ভব লাইক ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর গোয়িং টু এমন না যে আমি খুব ভালো আবৃত্তিও করছিলাম বাট আমি পুরোটা মুখস্থ বলতে পারছিলাম বাট দ্যাট গেভ মি আ হিউজ কনফিডেন্স দ্যাট ডে টু গেট দ্যাট ভ্যালিডেশন ফ্রম ইউর প্যারেন্টস বা টু মেক দেম সারপ্রাইজড by something that you've done and ওখান থেকে আসলে I think this whole journey started what is your startingটা ফার্স্ট এপিসোড অ্যান্ড স্টার্টিংয়ের দিকে ওয়াজ ইট ডিফিকাল্ট নাকি ইউ গট ইট ভেরি ইজিলি অনেকের তো হয় না যে অনেক ট্রায়ালের পর একটা ইট ওয়াজ লাইক তোমার কিন্তু ফার্স্ট শটেই ইউ মেড ইট I wouldn't say first shot I made কারণ ওয়াটার শোর আগে আসলে সো আমার জন্য জার্নিটা খুবই ক্লিয়ার ছিল ফার্স্ট টাইম যখন 10 মিনিট স্কুলে কাজ করতাম 10 মিনিট স্কুলে আমি আমার প্রথম শোটা বিল্ড করি আইমান ভাইয়ের হেল্পে সো ওইটা দেখে দের ওয়াজ অ্যান আদার শো যেটার জন্য একটা লেটস সে প্রোডাকশন কোম্পানি অ্যাপ্রোচড মি সো শোটার নাম ছিল হ্যাশট্যাগ সো ওটা এখনও ইউটিউবে আছে দের অনলি 3 or 4 এপিসোডস বাট আমি তখনই জানতাম যে হোয়াট ডু আই ওয়ান্ট ইন অ্যান আইডিয়াল সিনারিও বা আমি আসলে নিজের শোটা কীভাবে চাই সো আমি জানতাম যে আমি একটা লাইভ অডিয়েন্স চাই আমি জানতাম যে আমি ওয়াটার শোর মতো একটা শো চাই কিন্তু এটার নাম কী হবে কীভাবে করবো আমি কিছু জানতাম না সো আইবিএ থেকে গ্র্যাজুয়েট করার আগেই 4th ইয়ারে আসলে আমি উইথ দ্য হেল্প অফ আ ফিউ অফ মাই ফ্রেন্ডস আমরা ফার্স্ট মানে ওয়াটার শো আইডেন্টিটিটা ক্রিয়েট করি বা একটা এপিসোড রেকর্ড করি সো ওই ফার্স্ট এপিসোডটাই মোটামুটি গট আ লট অফ ভিউয়ারশিপ অন ইউটিউব বা মানুষ ওটাকে ডিফারেন্টলি রেকগনাইজ করছিল অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল যে থাকে না যে আপনার একটা শো যখন বড় হয়ে যায় তখন আপনি ইউ ক্যান গেট আ লট অফ পিপল অ্যাজ গেস্ট বাট একদম শুরুতে প্রীতম হাসান অ্যান্ড মাসুমুর রহমান নাবিলা দিস টু পিপল দে গেম অ্যাজ মাই গেস্ট ফর দ্য ফার্স্ট এপিসোড তাদের সাথে আমার আগে দেখা হয়েছিল হচ্ছে হ্যাশট্যাগে সো দে প্রবলি স যে আই ওয়াজ ট্রাইং টু মানে ক্রিয়েট সামথিং ডিফারেন্ট অ্যান্ড আমি আসলে যখন কোনো কিছু একটা পিচ করি কারো কাছে আমি খুবই গুছায় পিচ করি আই মেড এ পিডিএফ অ্যান্ড আই শোড দেম দ্য এন্টায়ার কনসেপ্ট আই শোড দেম হোয়াট এম আই গোনা ডু ফর দেম এভরিথিং সো ফার্স্ট এপিসোডটা করার পরে আমরা রিয়েলাইজ করছি যে হাউ এক্সপেন্সিভ দিস হোল প্রোডাকশন ইজ অ্যান্ড দেন তারপর আসলে আরও 3টা এপিসোড একসাথে আমরা শ্যুট করি তখনও বুঝছি যে না ভাই এভাবে বারবার সেট বানাতে গেলে ইটস গোনা বি রিলি কস্টলি আমার টার্গেট ছিল যে আমি প্রথম 2-3টা এপিসোড করে when I pitch to sponsors I have learned let's say কি বলে সেলস বা কীভাবে একটা প্রজেক্টকে পিচ করতে হয় আইবিএতে এটাকে আমি পড়ছি সো আমি জাস্ট যাবো কোম্পানিগুলোর কাছে পিচ করবো আমি স্পন্সরশিপ পেয়ে যাবো বাট আই প্রবলি ওয়েন্ট টু 30 ডিফারেন্ট brands and I pitched the entire thing আমি দেখাইছি যে আচ্ছা দেখেন এতে অনেক ভিউজও আসতেছে সো পিপল আর প্রবলি লাইকিং ইট বাট নো ওয়ান ওয়াজ ইন্টারেস্টেড টু স্পন্সর I think 2019 and rightfully so because they were like যে মাত্র তো শুরু হলো সো আরেকটু বড় হোক বা তুমিও অ্যাজ আ পার্সোনালিটি আরেকটু গ্রো করো বা আরেকটু বড় হও বা একটু ফেমাস হও মেবি দেন উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট সো তখন আসলে একটা ডিফিকাল্ট টাইম আসছিল যখন আই went for a job like a full-time job Grey was the place
বাট আই এম ভেরি গ্রেটফুল টু গ্রে অ্যান্ড আমার টিম অ্যান্ড এভরিওয়ান, তারা আমাকে ওই ফ্লেক্সিবিলিটিটা অ্যালাউ করছিল। দে স মাই ভিশন অ্যান্ড দে অ্যালাউড মি দ্য ফ্লেক্সিবিলিটি যে আমি একটা জব এর পাশাপাশি ফ্রি টাইমে আই ইউজ টু build on the dream that I have, which is what a show, and কিভাবে এটাকে রেগুলার করা যায়, কিভাবে স্পন্সরশিপ আনা যায়, কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনের সাইডটা দিয়ে আই ক্যান স্টার্ট গ্রোয়িং দ্যাট পার্সোনালিটি। সো তারপর গিয়ে যখন আমরা ফাইনালি একটা পার্টনারশিপ করতে পারি উইথ চ্যানেল আই, তখন ওয়াট আ শো বিকেম ভেরি রেগুলার, এভরি উইক একটা এপিসোড ইন ওয়েন দ্য সিজন গোজ অন। তোমার ওয়াটি শো থেকে এরকম কোন এক্সপিরিয়েন্স আছে যেটা তুমি আমাদের সবার সাথে শেয়ার করতে এটা চুল রিমেম্বার সবসময় ফর এভার? 100%. আমার কাছে এভরি এপিসোড অফ ওয়াট আ শো ইজ স্পেশাল, কারণ এটা আমি আমার নিজের হাতে উইথ দ্য হেল্প অফ মাই ফ্রেন্ডস মানে স্ক্র্যাচ থেকে বিল্ড করছি। সো ওয়েন আই স্টিল রিমেম্বার দ্য ভেরি ফার্স্ট শুটিং অফ দ্য ভেরি ফার্স্ট এপিসোড, আই থিঙ্ক এটা ছিল আরও এখন থেকে 7 বছর আগে, 6-7 বছর আগে। ইয়া 2019, 7 years ব্যাক। সো ওই এপিসোডে আমি যখন হোস্টিংটা করতেছিলাম তার ঠিক আগে আমি হয়তো বা একটু সেটের কাজও করছি, একটু সোফা ডানায় বামে নাড়ানো থেকে শুরু করে ভলেন্টিয়ার ওইভাবে নাই, সো আছে কিছু। সো একটা গেমের জন্য একটা প্রপ লাগবে, আমার মনে আছে আমি স্টেজে দাঁড়ানো অবস্থায় রিয়েলাইজ করছি দের ইজ নো ওয়ান হু ইজ গোয়িং টু ব্রিং দ্যাট প্রপ ফর দ্য গেম সেগমেন্ট। সো আমি হঠাৎ করে বলছি যে আচ্ছা আমি একটু ব্রেক নিচ্ছি বলে দৌড়ায় দোতলায় উঠছি, আবার প্রপটা নিয়ে আবার স্টেজে চলে আসছি। মানে all of the things, but a lot of the things I had to do myself. And I had a few friends, I have to mention them. There was Shams and Zihan was IBR batchmates. There was Lamia, so she's one of the co-founders. তো সবার তখন দায়িত্ব অনেক বেশি ছিল, মানে একজন মাল্টিপল রোলস প্লে করতেছে, বা আমি যেমন অ্যাজ আ হোস্ট এদিকে কন্টেন্ট, এদিকে গেস্ট কোঅর্ডিনেশন, এদিকে করতেছি। তো 7 ইয়ার্সের জার্নিতে এখন হয়তো বা এমন একটা জায়গায় শোটা আসছে যেখানে অনেক মানুষ ওটা দেখে, বা আগে যেমন একটা গেস্টকে অনেক কনভিন্স করে আনতে হতো, তো এখন হয়তো বা অনেক সময় গেস্টরা নিজেরাই আসতে চায় যে উই ওয়ান্ট টু কাম টু দিস শো টু প্রমোট লেটস সে দিস ফিল্ম দ্যাটস কামিং আউট। অ্যান্ড অনেক কিছুই আমার নিজের হাতে করতে হয় না, উই হ্যাভ আ টিম ফর লট অফ থিংস। আই ক্যান ফোকাস অন দ্য কন্টেন্ট পার্ট, আই ক্যান ফোকাস অন দ্য হোস্টিং পার্ট। সো the whole journey is always very clear in my head, and I know যে এক্স্যাক্টলি কোন পয়েন্টে কোন পিভোটাল ডিসিশনটার কারণে, কোন চেঞ্জটার কারণে it could come this far. So yeah, but what a show stage has been really special in my life, because whatever has happened throughout in the 7 years, that stage has seen everything. And যখন ওয়াটার শো কেউ লাইভ দেখতে আসে, সো অনেক মানুষ লাইভ দেখতে আসতে চায়, তারা অনেকে হয়তো বা অবাকও হয় যে আচ্ছা এখনও পর্যন্ত ওয়াটার শোতে হয়তো ওরকম টিকিট কেটে আসতে হয় নাই, বা তারা জাস্ট একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সিলেক্টেড হলে তখন আসতে পারছে। সো যারা আসে লাইভ দেখতে তারা দে আর ভেরি স্পেশাল। অ্যান্ড আমার জন্য ওয়ান অফ দ্য ফিউ স্পেশাল মেমোরিজ উড বি যে যখন আসলে ওয়াটার শোতে আই কুড হোস্ট মাই ফ্রেন্ডস বা দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল অফ মাই লাইফ। সো ফর এক্সাম্পল কিছুদিন আগে একটা এপিসোডে দ্যার ওয়াজ Sabila, Raj, and Zephyr together in an episode. So I was really happy while hosting that episode, because আমার কাছে মনে হচ্ছিল যে this is a particular time in life যেখানে I'm not just hosting the show that I've built, but I'm not just doing something that I'm passionate about, but I'm also getting to do it with people who really matter a lot. So that was a very happy memory. So where do you see what a show 5 years from now? So we're going to start season 10 এই বছর। season 9 আমরা শেষ করলাম। So season 10 থেকে আসলে ওয়াটার শোকে we want to push it much bigger. আমাদের একটা গোল হচ্ছে যে আমরা সবসময় তো ঢাকাতেই শ্যুট করি, সো সিজন 10 থেকে আমরা অনেকগুলো এপিসোড ঢাকার বাইরে শ্যুট করতে চাই। সো উই ওয়ান্ট টু বি মোর অ্যাক্সেসেবল টু দ্য পিপল অফ বাংলাদেশ, যাতে আসলে লাইভ ওয়াটার শোর এক্সপিরিয়েন্স অনেকে পেতে পারে। So 5 years down the line, I want Water Show to be probably one of the biggest bolbo আমি জানি না, but I want a lot more people in Bangladesh to watch the show. তবে একটা জিনিস কি যে যত বেশি মানুষ দেখে একটা পার্টিকুলার শো বা একটা পার্টিকুলার প্রোগ্রাম, তত রেসপন্সিবিলিটি বাড়ে, তত আমাদেরকে আরও কেয়ারফুল হতে হয়। সো এখন ওয়াটার শো যেই জায়গাটায় আছে বা যেরকম একটা অডিয়েন্স আছে, আই লাইক দিস পার্টিকুলার স্টেজ, কারণ আই ক্যান বি মাই সেলফ। বা থাকে না যে যখন একটা শো টিভি শো হয়ে যায়, তখন হঠাৎ করে আপনার নিজেকে চেঞ্জ করে ফেলতে হবে, আপনার টিভির জন্য নিজেকে অ্যাডাপ্ট করতে হবে, বা
এটা করা যাবে বা যাবে না, বা এটা এইভাবেই বলতে হবে। সো I never want to compromise on being myself when it comes to hosting what a show. And there's always a vision যে I also want to expand internationally. কিন্তু এখানে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় is the language barrier. Because আমি পার্সোনালি অ্যাজ আ হোস্ট আমি খুব কনফিডেন্টলি যতক্ষণ ইচ্ছা পুরোটা শো ইংলিশে টানতে পারবো বা ইংলিশে হোস্ট করতে পারবো। আই হ্যাভ হোস্টেড লট অফ শোজ ইন ইংলিশ, কিন্তু তখন আবার আমাদের অডিয়েন্স মেম্বাররা তারা হয়তো বা বুঝতে পারবে না, বা তাদের জন্য হয়তো বা জিনিসটার সাথে কানেক্ট করা ডিফিকাল্ট হয়ে যাবে। সো ইটস আ ভেরি কমপ্লিকেটেড বল গেম whenever I think about this যে can we do things internationally, তখনই আসলে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা comes as a question that I haven't been able to solve. So yeah, next 5 years would be about navigating these questions. হোয়াট ইস্যু তো এনআরবি যারা মানে বাংলাদেশের বাইরে যারা থাকে বাঙালিরা তাদের তারা মধ্যে তো অনেক দেখে। ফেমাস না? হ্যাঁ, তারা অনেক দেখে হ্যাঁ, এবং রাইট। টেক্সট করে আমাকে মাঝে মধ্যে বলে যে এই এপিসোডটা ভালো লাগলো। তাদের জন্য তো এন্টারটেইনমেন্ট আমাদের এই যে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে এটা জানার একটা অনেক বড় সোর্সই তোমার মনে হয় হোয়াট ইস্যু। এই ছোট্ট ব্রেকটা নিলাম আমার পাউডার রুম পার্লারের কিছু চমৎকার প্যাকেজের কথা বলার জন্য। আমার পার্লারে কিন্তু এরকম কিছু প্যাকেজ আছে যেগুলোর অ্যাকচুয়াল ভ্যালু 10,000 টাকা, কিন্তু আমরা সেটাকে 3,000 টাকার মধ্যে নিয়ে এসেছি। কারো যদি মান্থলি পার্লার বা সেলফ গ্রুমিং বাজেট থাকে 3,000, সেই 3,000 টাকার মধ্যে কিন্তু আপনারা হট অয়েল ওর হেয়ার কাট, ফেশিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর এরকম অনেক সার্ভিস একসাথে নিয়ে নিতে পারবেন মাত্র 3,000 টাকায়। এবং এটা ছাড়া আমাদের আরও অনেক প্যাকেজেস আছে যেটা কোনো ভ্যালু, কোনোটার ভ্যালু 1,800 টাকা, কোনোটার ভ্যালু 1,000 টাকা, কোনোটার ভ্যালু 2,500 টাকা। আমি সবাইকে বলবো যাদের মাসে একটা বাজেট থাকে সেলফ গ্রুমিংয়ের, সবাই আমার পাউডার রুম বিউটি সেলনে আসবেন। গুলশানে 123 নম্বর রোডে 21 নম্বর হাউস, সেখানে লিফটে 3-তে পাউডার রুম বিউটি সেলন আসছে। এবং যারা যারা আমার ইউটিউবে এই ভিডিওটা এসে দেখাবে তারা একটা 1,000 টাকার গিফট ভাউচার পাবে অন দ্য স্পট কাউন্টার থেকে। জাস্ট আসতে হবে, এসে আমাদের ইউটিউব চ্যানেল খুলে এই ভিডিওটা দেখাতে হবে যে আপনারা এই ভিডিওটা দেখে এসেছেন, তাহলে আমরা ইনস্ট্যান্ট আপনি যে প্যাকেজ ইচ্ছে সেটা তো নিতে পারবেনই, তার সাথে আপনি একটি 1,000 টাকার একটা গিফট ভাউচার পাবেন। Sure, মানে we always wanted What a Show to be a platform যেখান থেকে বাংলাদেশের সবচেয়ে বড় কন্টেন্টগুলো প্রমোটেড হয়। যেমন আমার সবসময় মনে হয়েছে যে এই যে যখন সিনেমা রিলিজ হয়, সো এত অনেক টিভি চ্যানেলস আছে, অনেক টক শোজ আছে, কিন্তু সবগুলোতে প্রবলি এখন অনেকে যেতেও চায় না, বা ওইটার ওই ভিজিবিলিটিটা ওইভাবে আসে না, বিকজ নো ওয়ানস পুটিং আ লট অফ এফোর্ট বিহাইন্ড দোজ। সো ওয়াট আ শোর মাধ্যমে হয়তো বা মানুষ অনেক নতুন নতুন ক্রিয়েটরদেরকে চিনতে পারে, আবার অনেক পাবলিক ফিগারদের একটা নতুন অডিয়েন্সের কাছে অ্যাক্সেসিবল হওয়া যায়, আবার একটা নতুন মুভি সম্পর্কে জানতে পারে। সো আই লাভ ওয়ার উই আর গোয়িং, অ্যান্ড এই জায়গাটাতে আসা ওয়াজ অলওয়েজ আ পার্ট অফ দ্য প্ল্যান। অ্যান্ড অলসো ওয়ার সাথে একটা জিনিস যেটা হয়, যেমন একটা সিজনে 12টা এপিসোড হলে দ্যার আর ফিউ এপিসোডস যেটা আমি ইচ্ছা করে এভাবে ডিজাইন করি যে ওই এপিসোডটা অনেক ভিউয়ারশিপ পাবে না, বাট ওই এপিসোডে যে মানুষগুলো আসছে আই ওয়ান্ট দেম টু গেট ক্লোজার টু দ্য ম্যাস অডিয়েন্স। যে কারণ একটা শো যখন টিভিতে যায়, সো আমি এখনও দেখছি যে ডিজিটাল আর টিভির অডিয়েন্সের মধ্যে একটা পার্থক্য আছে। অ্যান্ড ওয়াট আ শোর অডিয়েন্স বেস এত ডাইভার্স হয়ে গেছে, সামটাইমস ইট সারপ্রাইজেস মি। ফর এক্সাম্পল, আমি একদিন শপিং মলে গেছি, অ্যান্ড শপিং মলে স্কিড আই থিঙ্ক 7-8 বছর মনে হয় বয়স হবে, তো ওর মার সাথে ঘুরতেছে। তো ও আমাকে দেখার পর ডিরেক্টলি জাস্ট এসে জড়ায় ধরছে, আমাকে জড়ায় ধরে তারপর ওর মা বলা শুরু করছে যে আচ্ছা ওয়াট আ শো দেখেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে when I make what a show I probably don't think of this TG, but I don't think of kids as my audience members, but they are watching. আবার হয়তো একটা বিয়েতে একটা ইভেন্ট আমি হোস্ট করতে গেছি, so I asked যে who wanted me to host this, and then let's say someone said যে মেয়ের মা। ওকে, সো তার মানে হচ্ছে গিয়ে আমাদের বাবা মার জেনারেশন, সো তারাও দেখতেছে। সো there is this magic in having a diverse audience base, but also there is added responsibility. হ্যাঁ, বিকজ ইট ইজ আ ভেরি ক্লিন এন্টারটেইনিং ফ্যামিলি টাইপের কিন্তু শোটা তোমার এখানে দের ইজ নাথিং অফ অ্যাবাউট ইট বা আনকমফোর্টেবল We হওয়ার try কোনো to ইটস keep it ভেরি like that. নাইস We try ক্লিন to keep it ফ্যামিলি like that. এন্টারটেইনিং। আমি দেখি নাই, আমার টিভি তো দেখা হয় না। আই ডোন্ট ইভেন রিমেম্বার লাস্ট টাইম আমি টিভির সামনে বসছি মনে হয় আমার ছেলে PS5 দেখতে। আচ্ছা, হ্যাঁ, সো এরকম শো কিন্তু ওয়াটার শোই দেখি ফোনে যতটুকু যা দেখার। অ্যান্ড এখন চিন্তা করে দেখলাম যে আই ডোন্ট থিঙ্ক কোনো কিছু এরকম হবে। তোমার কিন্তু অ্যাকচুয়ালি সব এইজ গ্রুপই যারা those who understand entertainment, তাহলে সবার জন্যই কিন্তু it's a very big mass right. group we have. We have a sizable audience, alhamdulillah, and I'm very grateful for it. Also আরেকটা জিনিস হচ্ছে যে আমি দেখছি আশেপাশে অনেকে এরকম ট্রাই করছে এরকম একটা শো বানানোর,
বাট আমাকে কয়েকদিন আগে একজন বলতেছিল যে ভাই আপনি যতই একটা টিভি চ্যানেল এরকম নামুক এটা বানাইতে বা এরকম একটা সেট বানাক, এটা এরকম হবে না। কেন হবে না? বিকজ কেউ ওই কষ্টটা করতে চায় না। মানে কষ্টটা করতে চায় না ইন দ্য সেন্স যে every episode that I've hosted in Water Show, I have spent countless nights behind it. যে কিভাবে ইন্ট্রোডাকশনটা দিলে এখানে একটা ভালো হবে, কি গেম খেললে ভালো হবে, মাথা নষ্ট হয়ে গেছে গেম বানাইতে গিয়ে বা একটা গেম ডিজাইন করতে গিয়ে। আর আমি এরকমও দেখছি যে পরে ওয়াটার শোর গেমগুলা আবার অনেকগুলো জায়গায় ঠাস 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 করে কপি করে ফেলা হয়। অ্যান্ড আই এম নট রিয়েলি বদার্ড অ্যাবাউট ইট। আমার কাছে মনে হয় যে গেম হচ্ছে গেম, তো এখন ও যদি কপি করে ওটাকে মানে কাজ করাতে পারে ফাইন, ডু ইট, আমার কোনো প্যারা নেই। বা দেখা যায় যে সেম লেভেল অফ এক্সাইটমেন্টটা আসে না। সো এটাই মানে আমার কাছে মনে হয় যে অনেক দিন কাজ করার পর আমরা একটা জায়গায় আসতে পারছি যেখান থেকে আসলে কষ্টটা করে রেজাল্টটাও পাওয়া যায়, বা উই হ্যাভ দিজ মোমেন্টস যেখানে সামওয়ান ক্যান সে যে আচ্ছা আমি ওয়াটার শো দেখি বা বিদেশে বসেও দেখি, বা একটা ডাইভার্স গ্রুপ অফ পিপল আর ওয়াচিং দ্য শো। সো বাট আই এম জাস্ট রিয়েলি আনকমফোর্টেবল অ্যাবাউট বিং স্টাক এট দ্য সেম প্লেস। মানে মাই টিম নোজ যে আমি আসলে সবসময় অনেক মানে এটা নিয়ে কাজ করতে থাকি যে সিজন এটা আমরা করছি 9, এটা করছি 10-এ আমি এটা করতে পারবো না, বিকজ স্ট্যাগনেন্সি মিনস ইউ গোইং টু ডাই। সো অলরেডি যেমন একটা চ্যালেঞ্জ আমরা ফেস করি বা একটা ফিডব্যাক আমি দেখি যে ভাই আরও নতুন গেস্ট চাই, বাট গেস্টের নাম্বারও কিন্তু লিমিটেড। মানে গেস্টের নাম্বার লিমিটেড বলতে কি, আই এম নট রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু হ্যাভিং এনিওয়ান এভরিওয়ান যাদের অনেক ফলোয়ার্স আছে অ্যাজ গেস্ট। I have my own criteria as well. I have my when I sit with my team, we have a lot of things that we look into. Particularly যখন আপনার সামনে একটা লাইভ অডিয়েন্স থাকে, এরকম একটা শোতে আসলে পারফর্ম করতে বা ওই অডিয়েন্সটাকে এন্টারটেইন করতে পারাটাও টেক্স আ লট অফ স্কিলস, যেটা শুধু ফেমাস হলে আসলে পসিবল না। সো উই অলসো লুক ইনটু দোজ ফ্যাক্টরস। সো এই কারণে আসলে সব সময় নতুন নতুন গেস্ট আনা পসিবল না, বিকজ ইউ হ্যাভ আ হ্যান্ডফুল অফ পিপল যাদেরকে প্রবলি ইউড ওয়ান্ট টু ইনভাইট. So yeah, there are just so many things to think about, but season 10 I'm just so excited and I'm very worked up about it যে আমি এটাকে কিভাবে আরো অনেক সিজন 10 এ নতুন push করব। কোনো ইন্টারেস্টিং কিছু আছে যেটা পিপল শুড লুক ফরওয়ার্ড Yes, টু? season 10 I think সবচেয়ে বড় যে কাজটা আমি করতে চাই, যেটা আমি একটু আগে বললাম যে ঢাকার বাইরেও আমি অনেকগুলো জায়গায় শুট করতে চাই। সো দ্যাটস ওয়ান অফ দ্য গোলস, যে অনেক মানুষ আসবে, ঢাকার বাইরে শুট হবে। এবং আমি দেখছি যে ঢাকায় এত কিছু হয়, মানে সব কিছু আসলে ঢাকায় হয় বাংলাদেশে। So এই কারণে আসলে ঢাকার মানুষরা না আস্তে আস্তে সব কিছুকে ফর গ্রান্টেড নিয়ে নেয়। মানে আপনি যদি আমি জানি না আপনি কখনো যেতে পারছেন কিনা, বা আমার অনেক সময় যাওয়া হয়েছে ধরেন চিটাগাংয়ে বা রাজশাহীতে। সো ওখানে যাওয়ার পর মানে বা একটা শোতে পারফর্ম করলে মানে মানুষের এক্সাইটমেন্টটা ইউ উইল ফিল ইট। মানে অ্যাজ অ্যান আর্টিস্ট সামটাইমস ইউ নিড টু ফিল ইট যে ওয়েল, যদি ডে টু ডে লাইফে দিস ইজ নট দ্য ইম্প্যাক্ট অফ ইউর ওয়ার্ক, ইউ নিড টু সি দ্য ইম্প্যাক্ট অফ ইউর ওয়ার্ক বাই গোয়িং টু ডিফারেন্ট কর্নার্স অফ দ্য কান্ট্রি। তো তখন ওরা আপনাকে যে ভালোবাসাটা দিবে বা যে এক্সাইটমেন্টটা দিবে, দ্যাটস ম্যাসিভ। ঢাকায় বসে আপনি সব আর্টিস্টকে ইভেন মেজারও করতে পারবেন না যে কে কতটুকু পপুলার। ফর এক্সাম্পল আমি এরকম একবার টানা অনেকগুলো কনসার্ট হোস্ট করছি, যেটার মধ্যে জেমস ভাই ছিলেন, নগরবাউল ব্যান্ড। তো আমি এই একটা মানুষের ব্যাপারে বলতে পারবো যে বাংলাদেশের যে কোনো জেলায় একটা কনসার্ট হোক, ওনাকে দেখার জন্য মানুষজন মানে অজ্ঞান হওয়া টাইপের এক্সাইটেড থাকবে। আমি আর একটা আর্টিস্টের ব্যাপারেও এটা হয়তো কনফিডেন্টলি বলতে পারবো না, বা ওই আর্টিস্টটাও বলতে পারবে না। মানে আই হ্যাভ সিন অনেক বড় আর্টিস্ট যখন বরগুনাতে গিয়ে বা মানে লেটস সে পটুয়াখালীতে যেতে হবে বা এরকম, তো ওখানে মানে আসল টেস্টটা ওখানে হয়, হাউ বিগ আর ইউ বা হাউ প্যাশনেট আর পিপল টু ওয়াচ ইউ। সো বিগের যে কোনো শেষ নাই, আমি এটা ওই জায়গাগুলোতে গিয়ে দেখছি যে when it's James, that's it, people are মানে getting crazy। মানে একটা কনসার্ট অনেক বড় লাইন আপ, কিন্তু আমাকে এসে মানুষ ভাই জেমস ভাই আসছে তো না, উনি গাবে তো, বা একটা জায়গায় ফ্রি একটা কনসার্ট হচ্ছে যেখানে উনি পারফর্ম করবেন, এটাই মানুষ বিশ্বাস করতে পারছে না যে আজকে ও ফ্রিতে ওর নিজের ডিস্ট্রিক্টকে নগরবাউলের পারফরমেন্স দেখবে। সো দিজ হ্যাভ অলওয়েজ বিন খুবই মানে রিফ্লেকশন ওয়ার্দি বা হচ্ছে গিয়ে অনেক মানে এনরিচিং এক্সপিরিয়েন্সেস ফর মি অ্যাজ অ্যান আর্টিস্ট। হি ইজ আ লেজেন্ড 100%। অ্যান্ড মানে আসলে যে লেজেন্ডটা কখন মানুষ কোন মানে গেলে ওটা হয় বা ওটার ইম্প্যাক্টটা কি, ওটা ঢাকায় বোঝা যায় না। দ্যাটস হাউ আই ফিল। এখনো কি কোনো ড্রিম গেস্ট আছে যাকে তুমি এত এই যে 10th সিজন পর্যন্ত ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট দ্যাট পারসন, এখন পর্যন্ত হোল্ড হয় নাই? আমার এরকম কোনো অনেস্টলি মানে ভেরি গ্রেটফুল যে আমি যাদেরকে হোস্ট করতে চাই মোটামুটি করে ফেলছি। সো হ্যাঁ, ওরকম মানে
কোনো আক্ষেপ নাই যে আমি অ্যাজ আ হোস্ট ওনাকে হোস্ট করতে পারলে ভালো লাগতো, এখনো পারি না, এরকম নাই। তবে ইন্টারন্যাশনাল অনেক এখনই জিজ্ঞেস করতাম যে ইন্টারন্যাশনাল তিনজনের কথা বলো তো যে ওকে, সো আই এম মানে ফর মি ওয়েন ইট কামস টু ইন্টারন্যাশনাল ইটস নট অ্যাবাউট দ্য বিগেস্ট সেলিব্রিটি, ইটস অ্যাবাউট কার পার্সোনালিটি আমাকে অনেক অ্যাট্রাক্ট করে বা আমাকে অনেক ড্রাইভ করে। সো আমার অনেক ফেভারিট একটা মানুষ ছিল ইরফান খান ইন্ডিয়ার। সো হি ইজ নট দেয়ার এনিমোর। কেন ফেভারিট ছিল? বিকজ আমার লাইফের খুবই রেগুলার একটা পার্ট হচ্ছে পডকাস্ট। সো ইফ ইউ লিসেন টু আ পডকাস্ট যেখানে ইরফান খান কথা বলতেছে বা জাস্ট অ্যাক্টিং করা ছাড়া উনি কথা বলতেছে, ইউল বি মেসমারাইজড বাই হাউ ক্লিয়ার অ্যান্ড ডিফারেন্ট হিজ ফিলসফি অ্যাবাউট লাইফ ওয়াজ। অ্যান্ড ওনার এআইবির সাথে একটা কোলাবোরেশন আছে, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ সিন এআইবি। এআইবি হচ্ছে ইন্ডিয়ার একটা খুবই অল ইন্ডিয়া, হ্যাঁ আই লাভ এআইবি। সো এআইবি থেকে তান্ময় ভাট এন্ড সবাই, সো ওদের সাথে ওনার একটা কোলাবোরেশন ছিল। ওরা একটা মানে ইন্ডিয়াতে যত পার্টি অ্যানথেম আছে ওরা একটা প্যারোডি বানাইছে, ও আচ্ছা আচ্ছা, এন্ড ওটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড একটা পডকাস্টও আছে। সো ইফ ইউ ক্যান গো এন্ড লিসেন টু দিস পডকাস্ট, মানে এআইবি এন্ড ইরফান খান একসাথে, হি ওয়াজ সো ন্যাচারালি হিউমারাস, মানে আপনি জাস্ট শুনবেন আর অবাক হয়ে থাকবেন। অ্যান্ড নট জাস্ট হিউমার, আমি ওনার একটা ইন্টারভিউ পড়ছিলাম, সো ইন্টারভিউতে এরকম বলতেছিল যে সো অবভিয়াসলি হি ওয়াজ ডায়াগনোসড উইথ আই থিঙ্ক ক্যান্সার। সো ওনার যে হসপিটালটা, ওই হসপিটালের জানালা দিয়ে হি কুড সি ওভাল, মানে ওভাল ইজ এ ভেরি ফেমাস ক্রিকেট স্টেডিয়াম। যারা প্রফেশনাল ক্রিকেটার তাদের জন্য ওভাল ইজ লাইক আ প্লেস যেখানে গিয়ে আপনি যদি ভালো রান করেন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্টেপ ইন ইয়োর লাইফ। সো উনি এরকম বলছিল যে আমার সামনে আমি ওভাল দেখতে পাচ্ছি যেখানে প্রবলি সচিন টেন্ডুলকার একের পর এক রেকর্ড করছে, অ্যান্ড মানে গ্রেটনেস হ্যাজ বিন ডিফাইন্ড। আর এদিকে একটা ট্রেন স্টেশন আছে। সো ওরা বলতে বলতে উনি এরকম বলে যে আমরা যখন এরকম একটা ট্রেনে উঠি, আমরা উঠি এটা চিন্তা করে আমি কোন স্টেশনে নামবো, লাইক উই নো যে দিস ইজ দ্য স্টেশন উই ওয়ান্ট টু রিচ। তো ওনার কাছে এরকম মনে হচ্ছে যে উনি এরকম একটা উইদিন ড্রিম, যেখানে উনি একটা মানে ট্রেনে উঠছে, হি নোজ হি স্টেশন, টিকিট চেকার আসছে, এসে জিজ্ঞেস করছে তুমি কোথায় নামবা, আমি বললো যে লেটস স্টেশন এক্সে আমি গিয়ে নামবো। তো টিকিট চেকার আমাকে বলতেছে যে না, তোমার স্টেশন এই যে এই নেক্সট স্টেশন উইচ ইজ স্টেশন সি, তুমি এখানে নামবা। তো এই সারপ্রাইজ যে মানে কি, আমি তো জানি আমি এক্স পর্যন্ত যাবো, আমাকে সিতে কেন নামতে বলতেছে? আমি বলছি না, দিস ইজ ইয়োর স্টেশন, দিস ইজ ওয়ার ইট কামস টু এন এন্ড, ইউ ক্যান গেট ডাউন হিয়ার। সো হি বেসিকলি ইউজ দিস অ্যাজ আ মেটাফোর যে ওনার লাইফে অনেক কিছু করার ইচ্ছা, হি ইজ স্টিল ইয়াং, হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, উনি আরও অনেক 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 প্রজেক্ট করতে চায়, বাট দিস ডিজিজ ইজ গিভিং হিম আ ফিলিং যে উনি না চাইতেও ওনার স্টেশন এখন এখানে থেমে যাবে। So this is how you portray this whole story, even before this whole thing happened. So I really liked his philosophy. I really liked he was different. listening to him. So he would be one of those people, but obviously it's not possible anymore. Other than that, আমার হচ্ছে গিয়ে personal life I really like Dwayne Johnson. Dwayne Johnson বলতে হচ্ছে যাকে আমরা The Rock নামে চিনি, মানে wrestler, but he's an actor as well. So Dwayne Johnson, not because he's big but he's famous. I follow his life and every interview that he gives by every podcast that he's into, and আমি ওর ওয়ার্ক এথিকের অনেক বড় একটা ফ্যান, because him and Kevin Hart is a comedian and actor. এই দুজন, if you look at them, the first thing you will notice is they have great physique, great physique. মানে দুজনই হচ্ছে একদম ripped, অ্যান্ড মানে ওনাদের ইন্ডাস্ট্রিতে ওনাদের থেকে ফিট আর কেউ নাই। দুজনই বিসাইডস দেয়ার পাবলিক পার্সোনা, দে হ্যাভ বিল্ড আ লট অফ বিজনেসেস, দে আর গুড সিইওস অ্যাজ ওয়েল। সো দ্যাটস ওয়াই আই লাভ লিসেনিং টু দেম, এভরি পডকাস্ট দে অ্যাটেন্ড, দেয়ার অ্যাপ্রোচ টু ওয়ার্ক দ্য ফিল্ড। আই থিঙ্ক দ্য রিজন ওয়াই আই গট সো ইনভলভড ইন টু ফিটনেস ইজ অলসো দিস টু পিপল অ্যান্ড উইল স্মিথ। উইল স্মিথের যে বায়োগ্রাফিটা আছে, সো ওই বায়োগ্রাফিটার একটা লাইন আছে এরকম যে বাচ্চাকালে ওর বাবা, পার্টিকুলারলি বাবা অ্যান্ড চাচা ওদেরকে দিয়ে অনেক কষ্ট করাইতো, অ্যান্ড পার্টিকুলারলি খুবই ইম্পর্টেন্স দিত সিক্স প্যাক বানানোর জন্য। সো এখন ওর কাছে মনে হচ্ছে যে এটা অনেক কাছে উইয়ার্ড মনে হইতেই পারে, বাট আমি যখন জিজ্ঞেস করতাম আমার বাবাকে যে ওয়াই উড ইউ, মানে ইউনো কাউকে হায়ার করার সময় ওর সিক্স প্যাক আছে কিনা, এটা তো খুবই অ্যাবসার্ড। সো দেন হি উড বি লাইক যে দ্যাটস দি অনলি ওয়ে, লাইক লুকিং অ্যাট সামওয়ানস ফিজিক্যাল ফিটনেস, ইউ ক্যান ডিকোড ওই মানুষটা ওর লাইফে আপাতত কতটা মোটিভেটেড, কতটা ডিসিপ্লিনড, অ্যান্ড কতটা সিরিয়াস। There's no other way to decode this without, working with them. But this, you can never get this without discipline and hard work. So যার মধ্যে ওইটা আছে ও যে কোনো কাজে ভালো করতে পারবে। ইন্টারেস্টিং, আমি শিখলাম। Yeah, and even আপনি
ইভেন লেটস সে ঋতিক রোশন ইজ ভেরি বিগ ইন বাংলাদেশ, রাইট? সো ঋতিক রোশন একটা ইন্টারভিউতে এরকম বলে, মানে বিকজ হি ইজ নোন ফর গুড ফিজিক। সো কোনো জায়গায় বলে যে সবার সবসময় সারা জীবন সিক্স প্যাক নিয়ে বসে থাকা দরকার নেই, কিন্তু once in your life you need to look at the mirror and see the best version of you বা the best physique in you, ওইটাতে তোমার থট প্রসেসের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। বিকজ আমার এখনও মনে আছে যে ইউনো আপনি ফর্সা হতে পারেন, কালো হতে পারেন, ওইটাতে আপনার কোনো হাত নেই, ওইটা দ্য ক্রিয়েটেড, দ্যাটস হাউ হি হ্যাজ ক্রিয়েটেড ইউ। অ্যান্ড এটা নিয়েও আমরা অনেক কিছু করি বা উই আর ভেরি বদার্ড, বা এটা নিয়ে আমরা মানুষকে সবসময় মনে করাই দিই যে তুমি সাদা, তুমি কালো। কিন্তু ইউর ফিজিক ইজ সামথিং দ্যাট ইউ ক্যান ডেফিনেটলি ওয়ার্ক অন অ্যান্ড ডেফিনেটলি চেঞ্জ। তো ওইটার সাথে সাথে আমি যেটা দেখছি যে আপনার পুরা মেন্টালিটি, এগ্রেশন, অ্যাম্বিশন, everything changes. And that's how I think anytime and every time someone has a struggle in life, they should just go to the gym. নাইস। আমি এটা গত কয়েক বছর ধরে ঠিক করি যেটাতে একটু যাবো, কেন জানি হচ্ছে না। এটার কনসিস্টেন্সির একটা ব্যাপার আছে। 100% কনসিস্টেন্সিটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। বাট ধরেন কয়েকটা জিনিস আমি যে দেখছি যে মানুষ যে কারণে কন্টিনিউ করতে পারে না, একটা হচ্ছে যে উই অলওয়েজ ট্রাই টু লুক ফর দ্য বেস্ট জিম, বাট আলটিমেটলি বেস্ট জিম হচ্ছে ইজ দ্য জিম দ্যাটস ক্লোজেস্ট টু ইয়ার হাউস। মানে জিমে যাওয়া যদি একটা ঘটনা হয়ে যায় তাহলে আপনি কখনো কন্টিনিউ করতে পারবেন না, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে যাওয়ার পর আমরা যে ট্রেনারদের কাছে যাই, সব মানে ডাক্তারদের যেমন অনেক লেভেল আছে না, যে কেউ হাতুড়ি ডাক্তার, আর কেউ হচ্ছে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ট্রেনারদেরও অনেক লেভেল আছে। সো উই নেভার রিয়েলি আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট হোয়াট ডু দে নো বা হোয়াটস দেয়ার কোয়ালিফিকেশন। সো অনেক ট্রেনার আছে যারা আমরা দেখছি যে শুরুতেই আপনাকে শোয়ায় ফেলাবো, একদম মানে কষ্ট করায়, ভাত অফ। সো এরকম হইলে আপনি শুরুতে এমন একটা ধাক্কা খান যেটা আপনি প্রবলি 1 উইক কন্টিনিউ করতে পারবেন, এন্ড দেন এরপরে সাস্টেন করা যায় না। সো ইউ রিয়েলি নিড আ সাস্টেনেবল প্ল্যান, অ্যান্ড সাস্টেনেবল প্ল্যান সবসময় অল্প অল্প করে আপনাকে চেঞ্জ করবে। সো আই হ্যাভ বিন ব্লেসড যে লাস্ট 1 বছর আই ওয়ার্ক উইথ দ্য বেস্ট পসিবল ট্রেনার্স, অ্যান্ড আই হ্যাভ সিন দ্য ডিফারেন্স ইন ট্রেনিং, অ্যান্ড অলসো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে ইউ স্টাডি ইনটু ইট। সো তখন আপনি আসলে অনেকগুলো জিনিস খুঁজে পাবেন যেই জিনিসগুলো মানে কোনো ট্রেনারও আসলে আপনার বডিকে আপনার থেকে ভালো বুঝবে না। ইউর বডি অলওয়েজ গিভস ইউ সিগনালস। মানে আমার কাছে মনে হয় যে যতই আপনি ডায়েট চার্ট বানান না কেন, ইফ ইউ আর স্টার্ভিং মানে হচ্ছে গিয়ে না খেয়ে আমি ফিট হতে চাচ্ছি, দ্যাটস নট গোয়িং টু বি সাস্টেনেবল। সো দ্য রাইট ওয়ে ইজ আপনার আস্তে আস্তে হয়তো বা মানে প্লেটের ব্যালেন্সটা চেঞ্জ হবে, কিন্তু ইউ আর গোয়িং টু ফিল এনার্জেটিক, ইউ আর গোয়িং টু ফিল ফুল, ইউ আর গোয়িং টু ফিল মানে মোর অ্যাক্টিভ অ্যান্ড মোর পাওয়ারফুল দেন এভার। দ্যাটস ওয়েন ইউ আর ডুইং ইট দ্য রাইট ওয়ে। সো অ্যান্ড এই সিগনালগুলো আপনাকে আপনার বডি দিবে যে দিস ইজ বিকামিং টু ডিফিকাল্ট। মানে আমার যেমন একটা ফেজ গেছে যেখানে আই ওয়াজ লিভিং এক্সট্রিমলি হেভি, লিফটিং এক্সট্রিমলি হেভি, বাট খাওয়া এক্সট্রিমলি মানে পুশ করতেছিলাম, সোর্ট অফ লাইক কার্বস কমানো। তখন আই হ্যাভ ফেল্ট লাইক যে আই এম নট লাইকিং দিস ফেজ, বা তখন ওয়ার্কআউট করাটাও একটা মানে কষ্ট মনে হচ্ছিল। দেন আই চেঞ্জড আ ফিউ থিংস অ্যারাউন্ড অ্যান্ড আই গট ইভেন বেটার রেজাল্টস উইথ মোর ফুড। সো ইটস রিয়েলি অ্যাবাউট decoding this as a science, which it is, and small changes that makes the journey sustainable. আমি আমার অনেক ফ্রেন্ডদেরকেও ঢুকেছি জিমে বা বলছি যে না আয় আসতে হবে, বিকজ দ্যাট অলসো হেল্পস। আপনি যখন আপনার পরিচিত মানুষজনের সাথে জিমে যাচ্ছেন, জিমের এনভায়রনমেন্টটা ভালো হলে দ্যাট হেল্পস। when you invest in gym clothes, that helps a lot. When you look at the mirror and you মানে feel good about যে this is how I can look, so everything helps. And this is a game যেখানে আসলে সাস্টেনেবল হওয়াটা উইল ডিপেন্ড অন দিস ফ্যাক্টরস। মানে জাস্ট গিয়ে আমি আজকে নিজেকে মেরে ফেলবো তাহলে আসলে হবে না। আচ্ছা, সো উই আর অলমোস্ট এট দি এন্ড। এখন জাস্ট কয়েকটা শর্ট কোয়েশ্চেন অ্যান্ড দেন আমাদের সিগনেচার কোয়েশ্চেন দিয়ে। আচ্ছা, সো ডু ইউ বিলিভ ইন গড? 100%। আর ইউ রিলিজিয়াস পারসন? 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়া হয় না, বাট মানে প্রতিদিনই কয়েকটা ওয়াক্ত আমি পড়তে পারি বা পড়ি। মানে মাঝখানে অনেক রেগুলার পড়তে পারতাম না, বাট এখন আবার জায়নামাজ আছে, সো আমি আমার মতো করে। না, বাট আমি জাজ করছি জাস্ট ওভারঅল আর কি। ইজ ইট তোমাকে এটা ভিতর থেকে তুমি এরকম, না মা বাবার একটা শিক্ষা থেকেও দেখতে দেখতে? সবসময়ই ছোটোকাল থেকে বাবা মা আসলে ওনাদের সাথে সাথেই নামাজ পড়েছেন। তো যেমন আমার এখনও ওয়ান অফ দ্য ফন্ডেস্ট মেমোরিজ ইজ আমরা যে যখন বলি সবে বরাত, সবে কদর, সো এই টাইমে আসলে আম্মু অনেক নামাজ পড়তো, সাথে সাথে পাশে যায় নামাজ আমাকে দিয়ে দিত। সো আম্মুর সাথে কম্পিটিশন দিয়ে আমি নামাজ পড়তাম যে নফল না তুমি কত পড়ছো, তুমি 50 টাকা, আমি 70, এরকম। সো এরকম কম্পিটিশন। সো দেয়ার ওয়াজ অলওয়েজ দিস থিং। অ্যান্ড অলসো জুম্মা নামাজ সবসময় বাবার সাথে যেতাম, সেরকম। তো মাঝখানে দেয়ার ওয়াজ দিস ফেজ যেখানে আসলে হয়তো বা বাবা মার সাথেও একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল, অ্যান্ড ওয়েন ইট কামস টু
মাই ফেথ বা রিলিজিয়ন আই উডন্ট বি এবল টু সে যে আমি আসলে অনেক রেগুলারলি আসলে নামাজ পড়তেছিলাম বা পড়তে পারছিলাম। এখন আই এম ব্যাক টু দ্যাট লেটস সে প্লেস। কারণ আমার হচ্ছে আচ্ছা এই টপিকটা নিয়ে আসলে খুব বেশি কথা বলতেও চাই না, আমার হচ্ছে মনে হয় যে দিস থিং বা নামাজ পড়াটা ইউ ডু ইট ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ ইউর ক্রিয়েটর অ্যান্ড নো ওয়ান এলস। সো এই কারণে আসলে আমার কাছে মনে হয় এটা কথা বলাটাও একটু মানে সর্ট অফ রং। কারণ আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান টু নো যে আমি কয় রাকাত নামাজ পড়ি বা কতটুকু পড়ি বা ইভেন যে জুম্মার নামাজ পড়ি। বা অনেকে আবার এইটাকেও I have seen people who even try to probably sell this part of their life. And I think এই পার্টটা is so when I completely asked I didn't mean নামাজ পড়া নাকি, it's হ্যাঁ। like তোমার আল্লাহর সাথে তোমার কানেকশন অ্যান্ড ইউনো হ্যাঁ। আমাদের এই পুরো রিলিজন জিনিসটা কিন্তু এটা অনেকটা ইমোশনাল, মানে সব ধর্মের সবাই আমি সব ধর্মকে আমার রেসপেক্ট করি, কাছে লাইক এই ডু ইউ জায়গাটা ফিল ক্লোজ হচ্ছে টু গড when you হ্যাঁ। are worried, মানে জাস্ট এনি হাউ I feel like right now I am at a phase in life যেখানে I pray because I'm grateful. I don't really have a lot to ask from him anymore. মানে আমি সবসময় যেই জায়গাটায় আসতে চাইছি, যে শান্তিটা চাইছি, যে হোমটা ফিল করতে চাইছি, I now have it. So every time I pray, it's more about expressing that gratitude to him. And আমার কাছে so আমি কয়দিন আগে এই জিনিসটা পড়ছিলাম। So I went to Malaysia and Malaysia থেকে I bought this book. So the name of the book is Living with Quran. সো আমি অনেক বই পড়ি, তার মধ্যে এই বইটা আমি পড়তেছিলাম। সো পড়তে পড়তে ওইটা জায়গায় এরকম একটা জিনিস লেখা ছিল যে উই আর ইন দিস ওয়ার্ল্ড উইথ টু থিংস, আওয়ার বডি অ্যান্ড আওয়ার সোল। সো অবভিয়াসলি দ্য বডি ইজ মেড উইথ থিংস যেটা কামস ফ্রম দিস ইউনিভার্স। আমরা সবসময় বলি আমরা প্রবলি মাটি থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে। So and also we constantly nourish our body, right, with food, with everything that goes in, with the air, with there are elements in this world jeta diye you can nourish your body, but your soul comes from a different place, and to nourish it is a different chapter altogether. So আমার কাছে মনে হয়েছে যে রিসেন্ট টাইমস আমার এরকম অনেক সময় মনে হতো যে এভরিথিং ইজ রাইট, বাট তারপরও দের ইজ দিস একটু ইনস্টেবিলিটি, বা আগে সেম জিনিসটা আমাকে যে অ্যামাউন্ট অফ হ্যাপিনেস দিত এখন দিচ্ছে না কেন। সো এরকম চিন্তা ভাবনা করতাম, বা মাঝে মধ্যে আই ইউজড টু ট্রাই অ্যান্ড রিফ্লেক্ট যে am I really 100% in the moment, and if not, why, and what can make me more present. So for me, religion, but the relationship with my creator is that place jeta helps me to take care of myself, to be more grateful, because I'm also one gratitude is at the center of a lot of emotions যেটা fixes a lot of things in life. এই ছোট্ট ব্রেকটা নিলাম আমার পাউডার পার্লারের কিছু চমৎকার প্যাকেজের কথা বলার জন্য। আমার পার্লারে কিন্তু এরকম কিছু প্যাকেজ আছে যেগুলোর অ্যাকচুয়াল ভ্যালু 10,000 টাকা, কিন্তু আমরা সেটাকে 3,000 টাকার মধ্যে নিয়ে এসেছি। কারো যদি মান্থলি পার্লার বা সেলফ গ্রুমিং বাজেট থাকে 3,000, সেই 3,000 টাকার মধ্যে কিন্তু আপনারা হট অয়েল ওর হেয়ার কাট, ফেশিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর এরকম অনেক সার্ভিস একসাথে নিয়ে নিতে পারবেন মাত্র 3,000 টাকায়। এবং এটা ছাড়া আমাদের আরও অনেক প্যাকেজেস আছে, যেটা কোনো ভ্যালু, কোনোটার ভ্যালু 1,800 টাকা, কোনোটার ভ্যালু 1,000 টাকা, কোনোটার ভ্যালু 2,500 টাকা। আমি সবাইকে বলবো যাদের মাসে একটা বাজেট থাকে সেলফ গ্রুমিংয়ের, সবাই আমার পাউডার রুম বিউটি সেলনে আসবেন। গুলশানে 123 নম্বর রোডে 21 নম্বর হাউস, সেখানে লিফটে 3-তে পাউডার রুম বিউটি সেলন আসছে। এবং যারা যারা আমার ইউটিউবে এই ভিডিওটা এসে দেখাবে তারা একটা 1,000 টাকার গিফট ভাউচার পাবে অন দ্য স্পট কাউন্টার থেকে। জাস্ট আসতে হবে, এসে আমাদের ইউটিউব চ্যানেল খুলে এই ভিডিওটা দেখাতে হবে যে আপনারা এই ভিডিওটা দেখে এসেছেন, তাহলে আমরা ইনস্ট্যান্ট আপনি যে প্যাকেজ ইচ্ছে সেটা তো নিতে পারবেনই, তার সাথে আপনি একটি 1,000 টাকার একটা গিফট ভাউচার পাবেন। নামাজ অ্যান্ড এভরিথিং ইজ জাস্ট ইন্ডিভিজুয়াল মানুষটা আর বিটুইন আল্লাহ, ইটস সো এক্সক্লুসিভ অ্যান্ড সো বিটুইন জাস্ট আল্লাহ এবং আল্লাহর স্পেসিফিক বান্দাটা। অ্যান্ড একটা জিনিসই ডিভাইন, দ্য পিস দ্যাট উই গেট বাই প্রেইং। ইভেন ধরো দিনকাল খারাপ যাচ্ছে, টেনশন, দ্যাট একটা মানে যে ফরজ বা নফলও যদি কেউ পড়ে না, দ্য পিস দ্যাট উই গেট, এটা মানে আরেকটা জিনিস আমার কাছে সেম জিনিসটা দেয়, সেটা হচ্ছে the relationship I have with my parents. So I think recent times this is particularly another positive change probably with the marriage. Zephyr আমাকে অনেক পুশ করে to be closer to my parents. And আমরা মানে আমি আগে যতটুকু বিয়ের আগে যতটুকু টাইম স্পেন্ড করতাম উইথ মাই প্যারেন্টস, এখন আরও অনেক বেশি টাইম স্পেন্ড করি। অ্যান্ড
ইটস অনেস্টলি ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট টাইমস, বোথ যখন আমি আমার বাবা মার বাসায় যাই, যখন জেফারের বাবা মার বাসায় যাই, দুটাই। বিকজ আমার কাছে মনে হচ্ছে এই প্রবলি দুইটা জায়গা আছে যেখানে আসলে ইউ ক্যান আনকন্ডিশনাল ফর্ম অফ লাভ। অ্যান্ড আমার মা এখনও পর্যন্ত যখন আমাকে রান্না করে খাওয়াতে পারে এত খুশি হয়, অ্যান্ড ওই জায়গাটা যে আমার লাইফে এখনও আছে। সো ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই হ্যাভ ইজ, মানে ভালো টাইমসে আই থিঙ্ক অ্যাবাউট দি এন্ড, আই ডোন্ট নো ওয়াই, বাট আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট, লেটস সে আই রিয়েলি কেয়ার অ্যাবাউট দিস পার্সন, সাডেনলি আই স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ও যদি একদিন মারা যায় তখন কী হবে। সো খুবই উইয়ার্ড একটা জিনিস, বাট আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার কোয়েশ্চেনটার সাথে সাথে ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ দ্যাট পার্সন ইন লাইফ, অ্যান্ড দ্যাট মানে ইজ এ গেম চেঞ্জার। সো এটাও আমাকে অনেক হেল্প করে যে আগে হয়তো বা যতটুকু পারতাম তার থেকে আরেকটু বেশি চেষ্টা করি যে বাবা মার জন্য কিছু করতে পারলে করা উচিত। নাও ইজ দ্য টাইম। এটা আমি জাস্ট বলেই রাখি, তোমার মানে দ্য ফ্যাক্ট দ্যাট ইউর ইন আ ভেরি গুড প্লেস ইন ইউর লাইফ অ্যান্ড ইউর তুমি খুব পিসফুল একটা টাইমে যাচ্ছ, আই ক্যান ফিল ইট। আমার সাথে তোমার আজকে ফার্স্ট দেখা, বাট স্টিল আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। Thank you. অ্যান্ড আমি I সত্যি really মন থেকে appreciate আই এম শিওর যে তোমার ফ্যানরা যারা ফলো করে তারা হয়তো তোমার এই সাইডটা কখনো যায় না, বাট অ্যান্ড এভরিবডি ডিজার্ভস টু বি ইন দিস প্লেস। এখন এখান থেকে যদি শো বাদ দেই, তোমার আরেকটা আপগ্রেড হতে পারে, দ্যাট ইজ টু বি আ প্যারেন্ট। অ্যান্ড হাউ ডু ইউ সি ইউর সেলফ অ্যাজ আ ফাদার? Okay, I think this is a mutual decision. This is not just মানে আমার ডিসিশন যে আসলে when is the right time to become a না না parent. না, রাইট টাইম কিচ্ছু না, জবেই আচ্ছা, হোক। ও, এটা আচ্ছা, তোমাদের মানে so, তুমি but নিজেকে আমার- বাবা হিসাবে হ্যাঁ, তুমি আমি তোমার সন্তানের সাথে মানে- কেমন সম্পর্ক চাও? The reason why I was saying this is because I really want to become a father. আচ্ছা। মানে and particularly আমার কাছে মনে হয় যে বাবার মেয়েদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক থাকে বা ডাইনামিক থাকে। অবভিয়াসলি ছেলেদের সাথে থাকে, আই এম নট, বাট ইউ ওয়ান্ট বি আ গার্ল ড্যাড। আমরা সবাই ফার্স্ট একটা গার্ল ড্যাড না বয় ড্যাড হতে চাই, আচ্ছা, আমরা চিন্তা করি। হ্যাঁ, তুমি মানে কি? আমার কেন জানি মানে আমার কাছে মনে হয় যে যদিও এটা আমি জানি না বলাটা ইভেন ঠিক হবে কিনা, বা দিস ইজ অন রেকর্ড, পরে যদি আমার কখনো একটা ছেলে হয় তখন তো প্যারা হবে। সো বাট হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে আই রিয়েলি লুক ফরওয়ার্ড টু দিস বিকজ আমার কাছে মনে হয় যে দ্য রেসপন্সিবল সাইড অফ দ্য পার্সোনালিটি, বা আমি করবো ফর সামওয়ান সাইড অফ দ্য পার্সোনালিটি রিয়েলি ওয়ান্টস টু হ্যাভ দ্যাট রেসপন্সিবিলিটি। বিকজ আমার কাছে মনে হয় যে একটা টাইমে প্যারেন্টস আর নট দেয়ার এনিমোর, অ্যান্ড দেন ওয়েন ইউ বিকাম প্যারেন্টস, আমি অনেক মানুষকে দেখছি ওদের পুরা 360 ডিগ্রি ফ্লিপ, মানে জীবনে কখনো চায় না এই বাবা মা হইতে, আমার জেনারেশনের মানুষজন, কিন্তু হওয়ার পরে পুরা চেঞ্জ হয়ে গেছে। মানে একটা মানুষ যে জীবনে কখনো রান্না করে নাই, সে তার বাচ্চাকে কি রান্না করে খাওয়াবে এই জন্য পুরা কুকবুক বানায় ফেলছে, এরকম এরকম মানুষ আমি দেখছি। সো আই রিয়েলি ওয়ান্ট দিস এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, অ্যান্ড অ্যাজ আ প্যারেন্ট, বা যদি আমি if I have the opportunity to become a father someday, I want to be someone যে আসলে যেই জিনিসগুলো আসলে হয়তো বা একটা বড় ভাই বা বোনের হেডস আপ হিসেবে দেওয়া উচিত, ওইটাও যাতে আমি দিতে পারি, এরকম একটা রিলেশনশিপ আমার থাকে। সো আমার যেমন হচ্ছে বাংলাদেশে প্যারেন্টিং ইজ সামথিং দ্যাট উই অলসো নেভার লার্ন, বা নো ওয়ান লার্নস, যে কারণে আসলে এক একজন এক একভাবে এটাকে ন্যাভিগেট করে। আমি সবসময় কম্পেয়ার করতাম বা র্যাঙ্কিং করতাম যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আসলে কার বাবা মারা সবচেয়ে বেস্ট, যদিও এই র্যাঙ্কিংটা খুবই ইনকারেক্ট। আমিও করতাম, জানো। আচ্ছা, আমি দেখতাম বাট মানে ইউজুয়ালি দেয়ার উড বি আ চ্যাম্পিয়ন সেট অফ প্যারেন্টস, এবং ওদের মধ্যে কিছু কোয়ালিটি থাকতো যে দে আর এক্সট্রিমলি মানে ওয়ার্ম অ্যান্ড এফেকশনেট। আমাদের প্রত্যেকের বাবা মাই অনেক ওয়ার্ম অ্যান্ড এফেকশনেট, বাট ওদের ওয়ার্মথ অ্যান্ড এফেকশনের ব্যাপারটা দে ইউজ টু এক্সপ্রেস, বা দে ইউজ টু রিয়েলি মেক ইউ ফিল লাইক যে না, মানে সব বাবা মাই কিন্তু চায় যে না আমার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকুক, বাট আসলে ফ্রেন্ডলি সম্পর্কটা কি দে প্রবলি ডোন্ট নো, বা দে কান্ট ডিকোড। সো if I ever become a father, I would want to, let's say, first make sure যে my kid grows up in an environment যেটা is absolutely the best that I can provide. কারণ আমার মনে হয় যে when we bring another life into this world, এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। সো এটার আগে আসলে নিজের অনেক ভালো মতো রেডি হওয়া উচিত। ইফ ইউ আর নট সর্টেড ইউর সেলফ, ইফ ইউ আর নট অ্যাট পিস উইথ ইউর সেলফ, ইউর ওন লাইফ, হাউ ক্যান ইউ টেক কেয়ার অফ অ্যানাদার লাইফ দ্যাট ইউ ব্রট ইন টু দিস ইউনিভার্স? সো আমি ফার্স্ট আগে এইটা ইনশোর করবো যে আমি 100% রেডি টু টেক কেয়ার অফ দ্যাট লাইফ ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। অ্যান্ড দেন আমি একটা জিনিস অনেক পুশ করবো, সেটা হচ্ছে লেটিং দ্যাট কিড explore all the things that can be explored in terms of passion, in terms of what can be his or her one thing. Because আমার জন্য সবচেয়ে বড় আই থিঙ্ক ব্লেসিং ওইটাই হয়েছে যে ইউনিভার্সিটি টাইমে আই কুড রিয়েলি গেট ইন টু অ্যান্ড এক্সপ্লোর অল মাই প্যাশনস, অ্যান্ড দেন চুজ যে আমি কোনটা নিয়ে আসলে টাইম স্পেন্ড করতে চাই। অবভিয়াসলি
টাইম উইল টেল যে আসলে আমি এটাতে কতটুকু যেতে পারবো, কিন্তু ওই এক্সপ্লোরেশনটা ইজ বিগ টাইম মিসিং বাংলাদেশের পিকচারে বা বাংলাদেশের প্যারেন্টিং। ইটস ভেরি one dimensional, হ্যাঁ। and we impose our own, let's say, reflections on kids. So that's one part that I'll probably want to do. যেটা বুঝছি যে ইউ লাভ টু বি আ গার্ল দ্যাট, মানে একটা ছেলে হলে তুমি অনেকে আছে বোঝা যায় একটা টেন্ডেন্সি। সো একটা জিনিস বলো যেটা তুমি তোমার মেয়েকে অ্যাডভাইস করবা ফর লাইফ। I am advice আমার কাছে মনে তোর হয় মেয়েকে যে- তুমি শিখায় বড় করবা একটা Okay. জিনিস। আমি খুবই খুশি হব যদি ও ক্যারেট কলেজে যাইতে চায়। মানে Okay. কেন বলতেছি, বিকজ আই থিঙ্ক আমার জন্য যেটা হয়েছে যে ক্যারেট কলেজের যে 6 বছর ওইটা আসলে আমাকে লাইফ জিনিসটা শিখাইছে। বা অনেক হার্শনেস বা আমার ইচ্ছার কোনো দাম নাই এনভায়রনমেন্টের মধ্যে আমাকে রেখে রেখে আসলে আমাকে অনেক ম্যাচুরিটি দেওয়া হয়েছে বা প্রিপেয়ার করা হয়েছে ইন ডিফারেন্ট ওয়েজ। সো নট নেসেসারিলি যাইতে হবে, বাট এরকম কোনো একটা এক্সপিরিয়েন্স লাইফে দরকার আছে। সো আই উড, ইফ আই এভার বিকাম ফাদার টু আ ডটার বা একটা গার্ল, I would really want her to be অনেক strong and মানে খুবই adventurous and মানে like she should never feel like যে she is any less than a man in any way, and এটা enable করার জন্য যা যা দরকার ওটা I would want her to drive. I would want her to let's say if she's into even more adventurous things like মানে ও যদি মনে হয় মোটরসাইকেলে চালাবে, I would want her to go to a lot of trips and see the world in her own way, because আমার কাছে মনে হচ্ছে যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি অনেকগুলো কম্পিটিশন করে করে ইউরোপ যেতে পারছিলাম 2-3 বার, অ্যান্ড ওখানে যাওয়াটা বা আমার বয়সে ইউরোপিয়ান ছেলেমেয়েদের সাথে মেশাটা আমার চোখ খুলে দিছে যে আমরা যতটুকু দেখি, আমরা যে ঢাকাটা দেখি ওইটাই ওয়ার্ল্ড না বা ওইটাই লাইফ না। তোমার বয়সী দুনিয়ার অন্য কোণে থাকা একটা ছেলে বা মেয়ে অনেক ডিফারেন্টলি চিন্তা করতেছে। বা আমার সামনে আমার কাছে একটা কনফারেন্সে একটা মেয়ে উঠে দাঁড়ায়, মানে আমার বয়সী, ওদের দেশের মিনিস্টার আসছিল আমাদের সাথে ইন্টারেক্ট করতো, মিনিস্টারকে ডিরেক্টলি ঝাড়া শুরু করছে, তুমি তো এটা করতেছো না, ওটা করতেছো না, তোমরা এনভায়রনমেন্টে কেয়ার করো না। তো দ্যাট কাইন্ড অফ কারেজ বা ওই এনভায়রনমেন্টটা ওখানে আসে। সো আমার কাছে মনে হয় যে ওয়েন উই জাস্ট কনফাইন আওয়ারসেলস উইদিন দ্য সিটি উই লিভ ইন, উইদিন দ্য কান্ট্রি উই লিভ ইন, we limit the potential that we have as a living being. So I want her to explore her potential to the fullest. জেফারের এমন একটা কোয়ালিটি যেটা তুমি চাবা তোমাদের মেয়ে ইনহেরিট করুক। Zephyr, inside her there is a খুবই মানে পিওর কিড লাইক সোল, মানে অনেক মানে বাইরে থেকে জেফার তো জেফার, বাট ভিতরে আসলে ও খুবই সফট অ্যান্ড খুবই কাইন্ড অ্যান্ড খুবই অনেস্ট একটা হিউম্যান বিং। সো আই উড প্রবলি ওয়ান্ট হার, মানে আমি সবসময় ইভেন আমি বলছিও যে ইফ উই এভার হ্যাভ আ ডটার আই উড ওয়ান্ট টু সি জেফার গ্রোয়িং আপ ইন ফ্রন্ট অফ মাই আইস। মাশাআল্লাহ, দ্যাট উড বি বিউটিফুল। যে আসলে কারণ ওইটা আমি দেখি না, আই উড প্রবলি জাস্ট সিন এটা পিকচার্স। বলছো জেফারকে? ও শুনে পাগল হয়ে যান, এটা কিন্তু অনেক সুন্দর একটা কথা ফর টু সে টু ইওর লাইফ পাগল হয়ে যায় পার্টনার। because ওর thoughts about parenting is খুশি হওয়ার different. কথা, But ইটস আ ভেরি বিউটিফুল থিং টু। এবার আমার কাছে মনে হয় যে তখন ইট উড বি লাইক মানে এক্সপোনেনশিয়াল অ্যামাউন্ট অফ হ্যাপিনেস, রাইট? মানে থাকে না যে অনেক মেয়েরা একদম ওদের মাদের মতো হয়। সো when you love someone, ওদের kid versionটা is something that's probably one of the purest things you can experience. Like যে this person, I love this person, ও তো এখন বড় হয়ে গেছে, বাট ওর বাচ্চাকালে I listen to a lot of stories ওর কাছ থেকে, বা ও মাঝে মাঝে আমাকে ওর ছবিগুলো দেখায়, ও জানে যে আমি এটা অনেক পছন্দ করে দেখি, আরও বেশি দেখায় ছবিগুলো। সো ওই ছবিগুলো অনেক ডিটেলে আমি খেয়াল করার চেষ্টা করি যে ও ওই টাইমে কী করতেছিল। বা ওর একজন মামি আছে, আমাদের মামি সব খুব আদর করে দুজন, কিন্তু ওই মামি বলতে থাকে যে ও এরকম বাচ্চাকালে যখন আমার মাদার ইন ল যখন মানে কাজে বিজি থাকতো বা শি ওয়াজ এ টিচার, তো ও মামির কাছে থাকতো, সো মামিকে ও মেকআপ করে দিত ইচ্ছা মতো, মানে জাস্ট মানে ওর কাজ ছিল এটা যে মামি ঘুমাচ্ছে ও মেকআপ করতেছে। তো ওই পার্টিকুলার ইনসিডেন্টটা টেলস মি আ লট অ্যাবাউট হু শি ওয়াজ অ্যাজ এ কিড। আমার কাছে আরও 2টা এরকম ঘটনা আছে যেটা আমি শুনে আই ওয়াজ মুভড, আই থিঙ্ক। মানে আমার কাছে মনে হচ্ছে যে প্রবলি ওই 2টা এরকম স্টোরি অলসো মেড মি ফল ইন লাভ উইথ হার ইভেন মোর। যে একটা স্টোরি আছে যে, সো জেফারের একটা বড় সাইড ইজ she always was a pet person. So she had Carlo. So Carlo is a dog. তো যে আসলে প্রায় 16 বছর বা 17 বছর জেফারের লাইফে ছিল। ও হইছেও জেফারের হাতে, মারা গেছেও জেফারের হাতে। তো এখনো পর্যন্ত আর কি
when it comes to having a pet, that's the first thing that she mentions যে আসলে she can't go through the experience of losing another one. So এই কারণে আসলে খুব স্কেয়ার থাকে। সো আমাকে ও বলছিল যে ওর যখন খুব ইচ্ছা হয়েছে যে ও একটা এরকম একটা পেট থাকবে, she'll have a puppy বা she'll have a dog as a pet, কিন্তু ওইটা কিনতে হবে, কিনার টাকাটা ওর ছিল না। তো যেহেতু ছিল না সেই জন্য ও এরকম ইউজিং সাম মেটেরিয়ালস বা সাম থিংস ও অর্নামেন্টস বানাইছিল, এবং অর্নামেন্টস বানায় প্রবাবলি ওর ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু মানুষকে হয়তো বা ওইটা গিফট করছে, কারো কারো কাছ থেকে ও সেলও করছে যে না দিস ইজ লাইক আ বিজনেস, যে ও এটা বানাইতে পারে, অ্যান্ড ওই জমানো টাকা দিয়ে সি গট দ্য ফার্স্ট পেট। সো আমি যখন এটা শুনছি যে মানে ও এটা নিজে নিজে করার চেষ্টা করছে টু টু গেট অ্যানাদার মানে লিভিং বিং বা যাকে ও মানে যেটা ও কেয়ার করবে, তো আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান অফ দ্য পিওরেস্ট থিং দ্যাট ইউ ক্যান ডু। অ্যান্ড আমি বিকজ আই হ্যাভ সিন হাউ involved or in love she is with this whole idea of Carlo in her life. ও এখনো পর্যন্ত এরকম there is a এরকম লকেট যেটার এক সাইডে জেফার এক সাইডে কার্লো লেখা আর কি। অ্যান্ড আরও এরকম অনেকগুলো স্টোরি আছে। আমাদের একটা স্টোরি ছিল হচ্ছে কি একটা কোনো একটা জায়গায় একটা ঝামেলা হয়েছে, ও নিজে অনেক ছোট, সবাই দৌড়ায় চলে আসছে, ওর একটা পিচ্চি কাজিন অনেক মোটা, তো ও আসার আগে আবার ওকে কোনোভাবে কলে কলে ধরে নিয়ে তারপর দৌড়ে আসছে। সো দ্যাট শোজ ইউ মানে দি সাইডস অফ আ হিউম্যান বিং, যেটা মানে বাচ্চাকাল থেকে কিছু জিনিস আমার কাছে মনে হয় চেঞ্জ হয় না, সেম থেকে যায়। সো আই উড ওয়ান্ট টু এক্সপেরিয়েন্স সিইং অল অফ দিস মানে ইন ফ্রন্ট অফ মাই আইজ এগেন ইফ দ্যাটস পসিবল। সো দ্যাটস হোয়াট আই সেড। বিউটিফুল, নাইস। আচ্ছা, এখন আমাদের সিগনেচার কোয়েশ্চেনগুলো শুরু করব। সেটা হচ্ছে ফার্স্ট, তুমি জাস্ট মানে এটা শর্টকাটে আনসার দিতে হবে, সেটা হচ্ছে তোমার লাইফে পাওয়া বেস্ট অ্যাডভাইস ফ্রম এনিওয়ান। Best advice. I think I would go back to that particular line. যে if you have more than 3 priorities in life, you have no priorities. এটা কিন্তু আসলে একটা খুব ভালো হ্যাঁ, মানে advice. আমার দ্যাট ওপেন মাই আইজ যে Very good সব কিছু advice. করে হ্যাঁ। লাভ নাই, you have to আমি এই focus. কোয়েশ্চেনে সব গেস্টকে করি, বাট তোমার এটা অ্যাকচুয়ালি পিপল শুড টেক দিস অ্যাডভাইস অ্যাজ ওদের লাইফের বেস্ট অ্যাডভাইস। ওয়ার্স্ট অ্যাডভাইস। Worst advice. Worst advice. অনেক worst advice পাইছি বা অনেক খারাপ advice পাইছি। I think worst advice যদি বলতে হয়, well, when we I think আমরা মানে বাবা মার রোলটা প্রবলি মাঝে মধ্যে ভুল বুঝি। সো যদি কখনো মানে ওইটাকে সর্ট অফ আমরা কোনো মানে এই ভুল বোঝাটাকে কিছু মানুষজন আবার হয়তো বা অ্যাম্পলিফাই করতে পারে যে না এটা মানে এই কারণে হচ্ছে বা এটা এই কারণে হচ্ছে হোয়াট এভার। মানে আমার কাছে মনে হচ্ছে কোনো কারণেই বা কোনোভাবেই বাবা মার সাথে সম্পর্কটা যতটুকু পসিবল মানে ঠিক রাখার চেষ্টা করা উচিত। সো ইফ এনিওয়ান সেজ আদারওয়াইজ দে নট সেইং দ্য রাইট থিং, বিকজ আনকন্ডিশনাল লাভ লাইফে আসলে প্রবলি ওই জায়গাটাই পাওয়া যায়। আচ্ছা, তোমাকে যদি যে কোনো একটা খাবার খেয়ে সারা জীবন বেঁচে থাকতে বলা হয়, কোন খাবারটা পিক করবে? এখন তো এটা আসলে যেমন আমার ডায়েট এভরিডে হ্যাজ আ লট অফ এগস, মানে সকালে আই হ্যাভ 5 এগ হোয়াইটস। সো আর চিকেন বা এমনি ডিফারেন্ট প্রোটিন সোর্সেস থাকে, বা আই থিঙ্ক ইট উড বি এগস, মানে বিকজ উইদাউট এগস প্রোটিন তো এনশিওর করতে পারবো না। তুমি যদি শুধু ডিম খেয়ে সারা জীবন একই খাওয়া খেতে থাকো, তুমি পেট খারাপে তাড়াতাড়ি না মারা ওটা যাবে। তো আছে, বাট দেন এগেন রাইট নাও মাই ব্রেন ইজ লাইক কি কোন খাবারটা খাইলে আমি প্রোটিন গোলসে মিট করতে পারবো আর কি। অবভিয়াসলি মানে একটা খাবারের কোয়েশ্চেনটা ইটসেলফ ইজ ইরেশনাল, বাট রাইট নাও আমার মাথায় আসলে আর কিছু আসছে ইটস না। ওকে, অনেকে আম বাট বলছে। ইফ আই হ্যাভ টু পিক যে মানে কোনো এরকম নাই, আমার কোনো চিন্তা নাই বা না, এরকম- চিন্তা ছাড়াই বলতে হবে ও অ্যাকচুয়ালি। চিন্তা ছাড়া হ্যাঁ, এমনি কমফর্ট ফুড। কোয়েশ্চেনটাই তো হাইপোথেটিক্যাল। আমার না আসলে সবকিছু খেতে ভালো লাগে, মানে ধরেন একটা আমি জিনিসই ইফ ইউ হ্যাভ টু পিক, কারণ তোমার যদি এরকম একটা সিচুয়েশনে পড়তেই হয় একটা জিনিস খেতে হবে, তুমি জিমও যাবা না, সো জাস্ট পিক এনিথিং। মানে আই ডোন্ট নো ম্যান, আমার আসলে সব কিছু খেতে ভালো লাগে। আমাকে এটা নিয়ে অনেকে বলেও, ইভেন জেফারও বলে যে মানে আমি খাওয়া নিয়ে কোনোদিন কারো কাছে কোনো কমপ্লেন করি না, মানে যে যেটাই দিবে আমি ওটা জাস্ট খাই ফেলবো। তাহলে এগ। এগস। আচ্ছা, এন্ড ইফ ইউ ওয়ার আ ফুড, তুমি নিজে যদি একটা ফুড ওরে হতো, বাপ রে হোয়াট বাপ। উড ইউ বি? ফুড
হ্যাঁ পার্সোনালিটি মিলায় ফুডের সাথে। ইন্টারেস্টিং। I don't know, আমার মাথায় কেন মিষ্টি আলু আসতেছে। So মিষ্টি আলু is a very good source of carbs. I don't know if you looked into it. So কেন মিষ্টি আলু আমি জানি না, আলু বাট ইটস মানে একটু ডিফারেন্ট মিষ্টি, দ্যাটস ওয়াই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ আ প্লেজার গেটিং টু নো ইউ বেটার Same here. অ্যান্ড আই হোপ তোমার অডিয়েন্স আজকে তোমার একটা সাইড দেখতে পেরে আরও ফিল করবে যে তোমাকে আর একটু বেটার চিনে। থ্যাংক ইউ সো মাচ। Thank you as well. Thank you for having me on your show. Uh, I get a lot of invites, বা যতটুকু ইনভাইটস পাই আমি I try to respond to those people যাদের কাছে আমার কাছে মনে হয় যে তাদের জার্নিটা দে আর রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইট বা প্যাশনেট অ্যাবাউট ইট। আমার কাছে মনে হচ্ছে যে আপনি আসলে আপনার লাইফের যেই স্টেজে আসেন না কেন আপনি কন্টেন্টটা নিয়ে একটা হাসেল করতেছেন। সো হাসেল বলতেছেন নট জাস্ট দ্য পডকাস্ট, when I saw you doing vlogs, আপনি কোথাও যাচ্ছেন, তারপরও you have a family, and then তারপর আপনি নিজে ক্যামেরাটা উঠায় মানে বলতেছেন। সো আই থিঙ্ক there is a magic in it. Thank The you. magic is যে you are trying to do it যতভাবে possible. So I really respect that, and I just wanted to be a part of that journey. Thank you so But the much. magic that it can turn out to be. So Thank thank you you. so It's a much. pleasure.